মনোবিদ্যার আলোচনাতে আমরা একে একে হ্যাঁ, ওটা আমি পরে দেখে নেব। হুম। হ্যাঁ, পরে দেখে নেব, তোমাকে ওটা আমি ঠিক মানে একদম অথেন্টিক উত্তরই দেব, যেটা যদি পাওয়া যায়। তো ঠিক আছে, আমার সাইকোলজির প্রথম কথা 3টে পদ্ধতি হয়েছিল, আর তারপরে হলো সংবেদন এবং প্রত্যক্ষণ। আর প্রত্যক্ষণ সম্পর্কে গেস্টাল্ট মতবাদ হলো, আর সংবেদন সম্পর্কে আমাদের ওয়েবার ফিক্সনাল ল যেটা সূত্র সেটা। তো যাই হোক, আমাদের এই পর্যন্ত হয়েছে। এর আগে আমাদের এথিক্সটা পুরোটা হয়েছে। তার আগে আমাদের শুধুমাত্র জেনারেল ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোসফি, চারবাক, জৈন এবং বৌদ্ধ হয়েছে। যাই হোক, আমরা সাইকোলজিটা শেষ করে অন্যান্যগুলো দিকে এগোবো। সাইকোলজিটা যেহেতু চলছে, আমাদের একদম শেষ হয়ে যাক, তারপর অন্যদিকে আমরা মন দেব। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্মৃতি। তো স্মৃতি, দেখো, তোমরা ইন্ডিয়ান ফিলোসফিতে স্মৃতি সম্পর্কে কিছু পড়েছো নিশ্চয়ই। কেউ বলতে পারবে ভারতীয় দর্শনে স্মৃতি মানে কি? সংস্কার মাত্র জন্য জ্ঞানম স্মৃতি। যেটা সংস্কার মাত্র জন্য জ্ঞান, সেটাকে বলা হচ্ছে স্মৃতি। এরপর সংস্কার কাকে বলে, এটা তর্ক সংগ্রহের মত বলছি। এরপর তাহলে সংস্কার কি? তর্ক সংগ্রহে বলা আছে, দেখবে, ভাবনাক্ষ সংস্কার। তো বেগ, স্থিতিস্থাপক এবং ভাবনা, এই 3 প্রকার সংস্কার মানা হয়েছে। তো 3 প্রকার সংস্কারের মধ্যে ভাবনা নামক যে সংস্কার, সেটা কি স্মৃতির অন্যতম কারণ হিসাবে দেখা যায়, তাই তো? তো যাই হোক, আমি এখানে আরেকটু কথা বলবো ওয়েস্টার্ন ফিলোসফি আর ইন্ডিয়ান ফিলোসফি পার্সপেক্টিভে, তারপর আমরা মূল আলোচনায় ঢুকবো। কেননা দেখো, আমাদের এরকম প্রশ্ন হতে পারে যে এখানে আমরা স্মৃতি পড়ছি, আমরা তো ভারতীয় দর্শনের স্মৃতি পড়েছি, অ্যাকচুয়ালি ওটা তো এপিস্টেমোলজিক্যাল জায়গা। তো আর ওয়েস্টার্ন ফিলোসফিতে আমরা স্মৃতিটা পড়ছি মনোবিদ্যার আলোচ্য বিষয়। তো এখানে দেখো, কেন মনোবিদ্যার আলোচ্য বিষয় স্মৃতি, কেননা এই স্মৃতিটাও কিন্তু মন সংক্রান্ত, বুদ্ধি সংক্রান্ত ব্যাপার। তো অন্তর সম্পর্কিত। আমরা পাশ্চাত্য দর্শনে, আমরা এই মনোবিদ্যায় যে মনোবিদ্যার পাশ্চাত্য দর্শনের যে মনোবিদ্যার আলোচনা, এটা তো একটা শাখা ওয়েস্টার্ন ফিলোসফির। তো এই এখানে আমরা বলেছিলাম কি, যে অন্তর সম্পর্কিত যে বিজ্ঞান, তারপরে কি বলেছিলাম, চেতনা, তারপর মন বলেছিলাম, তারপরে মন প্রসঙ্গে মন, বুদ্ধি, হ্যাঁ, অহংকার। অহংকার আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভে। তো তো যাই হোক, এরপর এর ব্যবহার আসছে এর পরের স্টেপে, পরের স্টেজে, যে ব্যবহারবাদী ওয়াটসন ইত্যাদি বলছেন না, এইসবগুলো বাদ দিয়েও আমাদের ইম্পর্টেন্স হচ্ছে কি না, ব্যবহার। মানুষের ব্যবহারই অন্যতম, কেননা ব্যবহার দেখি তার আমরা অন্তরটা আমরা অনুমান করে থাকি, আমরা বুঝে থাকি। ব্যবহার না দেখে এমনি এমনি আমরা অন্য মানুষকে যাচাই করতে পারি না। তো যাই হোক, দেখো এখানে তাহলে আলোচনাটা মনোবিদ্যায়, কেন মনোবিদ্যায় স্মৃতির আলোচনাটা আসছে, কেননা মনোবিদ্যা হচ্ছে মন সংক্রান্ত, অন্তর সংক্রান্ত। সেই অন্তর বা মন বা চেতনা, যেটা অন্তর, যে চেতনা, আমাদের দেহটা জড়, অন্তরটা চেতন। তো তাহলে সেই চেতন সম্পর্কিত যে আলোচনা পাশ্চাত্য দর্শনে, সেটা হচ্ছে সেই চেতনের ফাংশন, সবকিছু সেগুলো কি মনোবিদ্যা। এবং বিশেষ করে মন এবং বুদ্ধি, এবং বুদ্ধি প্রসঙ্গে স্মৃতি, এই যে আমরা আলোচনাটা করছি, তো এই 3টে কিন্তু ইম্পর্টেন্ট মনোবিদ্যায়, কেননা এই টোটাল ফাংশনটা নির্ভর করছে এই 3টের উপর, মন, বুদ্ধি এবং স্মৃতি। ভারতীয় দর্শনে এটা এপিস্টেমোলজিক্যাল আলোচনার মধ্যে ফেলা হয়েছে, কেননা ইন্ডিয়ান ফিলোসফির সঙ্গে ওয়েস্টার্ন ফিলোসফির বা ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের পার্থক্য এটাই। একদিন বলেছিলাম যে ভারতীয় দর্শনের রিয়েলাইজেশন, এখানে এপিস্টেমোলজির গুরুত্ব অতটা নয়। এখানে এপিস্টেমোলজির গুরুত্ব হচ্ছে কি, আমাদের বাহ্যিক জ্ঞানটা দরকার কি করে কি হচ্ছে সেটা জানার জন্য, কিন্তু আমাদের এই সকল কিছুর পরে আলটিমেট যেটা, সেটা হচ্ছে রিয়েলাইজেশন, উপলব্ধি, মোক্ষ বা মুক্তি লাভ।
আলটিমেট রিয়েলিটি কি সেটা জানা, কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতে শুধুমাত্র এপিস্টেমোলজিটাই ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র জ্ঞান কিভাবে হয়, জ্ঞানের প্রকার কি, এক জ্ঞানের সঙ্গে অপর জ্ঞানের পার্থক্য কি, একেবারে উঁচু স্তরের জ্ঞান কি, কোনগুলো নিম্নমানের জ্ঞান, এই সকল আলোচনা। পরবর্তী ক্ষেত্রে ওয়েস্টার্ন ফিলোসফিতে আমরা দেখতে পাই যে আমরা ঈশ্বরের ধারণা অল্প অল্প করে পেয়েছি, কিন্তু সেগুলো খুবই নগণ্য। ইন্ডিয়ান ফিলোসফির পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু খুবই নগণ্য। তো যাই হোক, ভারতীয় দর্শনে এই স্মৃতির আলোচনাটা কিন্তু আমাদের এপিস্টেমোলজিক্যাল আলোচনার মধ্যে ফেলা হয়েছে, কেননা ভারতীয় দর্শনের যে সিস্টেমেটিক আলোচনা সেখানে কিন্তু বুদ্ধি, স্মৃতি, এবং সেই প্রসঙ্গে দেখবে আমাদের কার্য কারণ, এবং তারপর আমাদের কিভাবে জ্ঞান লাভ হয় প্রমাণের আলোচনা, এই যে এটা ইউনিক ওয়ে, এটা কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতে নেই। যাই হোক, এটা তোমাদের মনে পড়বে, একটু বলে দেওয়া দরকার ছিল। এরপর আমরা আজকের যে পাঠ্য সেটাতে যাব, সেটা হচ্ছে স্মৃতি। আমাদের এসএসসি সিলেবাসের 4 নাম্বার টপিক হচ্ছে কি মেমোরি, তাই তো? আমাদের একদম উপরে আমি যে পিডিএফটা দিয়েছি দেখবে সাইকোলজি টোটালটা, সেটা কি এখানে সাজানো হয়েছে, আর কিছু নয়। আমি যেটা রেকর্ডিংটাই যেটা দেখতে পাবে, আর আমি প্রেজেন্ট আজকে করতে পারছি না, এই এটা কি বলে তোমার এই মানে আমার মেটেরিয়ালসটা তোমরা নিজেরা একটু খুলে নাও, মোবাইলে গ্রুপে দেওয়া আছে, দেখো যে সাইকোলজি ডি, গ্রুপ ডি, ওটা খুলে নাও, স্মৃতিটা দেখো, তাহলেই অসুবিধা হবে না। তো একই মেটেরিয়ালস আছে, তোমরা রেকর্ডিং এ একটু এটা অন্যভাবে সাজানো দেখতে পাবে, আর কিছু। তো যাই হোক, স্মৃতি দেখো, আমরা ইন্ডিয়ান ফিলোসফি অন্য সংজ্ঞা পেয়েছি, তথাপি মূল কথাটা কিন্তু এক। ওয়েস্টার্ন ফিলোসফি স্মৃতি কি বলা হয়েছে? ও আচ্ছা, তার আগে যেটা বলছিলাম যে মেমোরি, সিলেবাসটা বলে দিই। ফ্যাক্টরস অফ মেমোরি, আর একটা হচ্ছে মার্কস অফ গুড মেমোরি, আর হচ্ছে যে লস অফ অ্যাসোসিয়েশন, আর কজ অফ ফরগেটফুলনেস, ভুলে যাওয়ার বিস্মৃতির কারণগুলো। তো যাই হোক, প্রথমেই কি স্মৃতির সংজ্ঞা কি, মেমোরির সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে স্মৃতি হলো অতীত অভিজ্ঞতার প্রতিরূপগুলিকে চেতনে পুনরুজ্জীবিত করার মানসিক সামর্থ্য। এটাকে একটা মনোবিদ্যায় কি করা হয়েছে, যে চেতনে মানে কি, যে আমাদের মনে যে স্মৃতি হলো অতীত অভিজ্ঞতার প্রতিরূপগুলিকে চেতনে পুনরুজ্জীবিত করার মানসিক সামর্থ্য, তাই তো? এটাকে বলা হচ্ছে মনোবিদ্যায় স্মৃতি। অতীত অভিজ্ঞতার প্রতিরূপ মানে কি, আমার অভিজ্ঞতা হলো আমি কোনো একটা জায়গায় গেলাম, আমার অভিজ্ঞতা হলো আমি কোনো একটা বিল্ডিং দেখলাম, কোনো একটা রাস্তাঘাট দেখলাম, আমি কোনো একটা জায়গা দেখলাম, আমি ধরো হাওড়ার ব্রিজ দেখেছি, দেখো এখন আমি মনে করতে পারছি। সেই যে প্রতিরূপগুলো, সেগুলো কিন্তু আমি এখানে কি করছি না, পুনরুজ্জীবিত করছি, এবং দেখো দেখা যাচ্ছে সবাই, যারা দেখেছো সবাই, আশা করছি সবাই দেখেছো, সবাই। বা দেখো, যারা যেখানে বসে আছো এখন, সেই বাড়ির সামনেটাই কিন্তু তোমরা নেই, সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করো, সঙ্গে সঙ্গে দেখো স্মৃতিতে আসছে। তো তাহলে মূল প্রক্রিয়াটা কি হচ্ছে না, অতীত অভিজ্ঞতা, অনেকবার বাড়ির সামনে দিয়ে ঢুকেছো, বেরিয়েছো, দেখেছো, এখন তো সেই প্রতিরূপগুলোকে পুনরুজ্জীবিত করতে পারছো চেতনে, মানে এখানে মনে। তো এই যে স্মৃতি, এটা দুটো অর্থে, আমাদের যে মনোবিদ্যাতে দুটো অর্থে ব্যবহার করা হয়। তো সেটা কি, একটা হচ্ছে সংরক্ষণ সামর্থ্য অর্থে স্মৃতিটাকে ব্যবহার করা হয়, আর একটা পুনরুৎপাদন সামর্থ্য হিসাবে ব্যবহার করা হয়, পাওয়ার অফ রিটেনশন আর পাওয়ার অফ রিপ্রোডাকশন। তো পাওয়ার অফ রিটেনশন বা সংরক্ষণ সামর্থ্য, সেটা কি না, মনে রাখার ক্ষমতা। স্মৃতি কি, মনে রাখার ক্ষমতা অর্থেও ব্যবহার করা হয় বা সংরক্ষণ সামর্থ্য হিসাবে। আরেকটা কি, আরেকটা পুনরুৎপাদন সামর্থ্য, যে মনে করার ক্ষমতা। তুমি অনেক কিছু তুমি দেখেছো, অনেক কিছু জেনেছো, সবই স্মৃতি আকারে মনের মধ্যে আছে, কিন্তু সেটাকে ঠিক টাইমে মনে করতে হবে, তবে সেটা স্মৃতি হবে। তুমি যদি মনে করতেই না পারো, সেটা স্মৃতি হলো না, তাই তো? সেটা হলো বিস্মৃতি, ভুলে যাওয়া।
ভুলে যাওয়ার কারণ, আমরা বিস্মৃতির কারণ, সেগুলো আলোচনা করব। তো তাহলে দেখো, সংরক্ষণ সামর্থ্য বা মনে রাখার ক্ষমতা এক অর্থে, আরেক অর্থে কি পুনরুৎপাদন সামর্থ্য। একজন কেউ কি আমার পেজ থেকে এডিশন একজন জয়েন। তো যেটা বলছিলাম, একটা হচ্ছে মনে রাখার সামর্থ্য আর একটা হচ্ছে সংরক্ষণ সামর্থ্য। তো মনে রাখার সামর্থ্য আর একটা কি সংরক্ষণ সামর্থ্য, মানে কি মনে রাখার সামর্থ্য বা সংরক্ষণ সামর্থ্য মানে যেটা হচ্ছে যে তুমি যদি ঠিকঠাক ভাবে, তুমি ধরো অনেক জায়গায় তুমি দেখেছো, ঘুরেছো, জ্ঞান লাভ করেছো, সেটা যদি ঠিকঠাক ভাবে তোমার মধ্যে সংরক্ষিত থাকে তবেই তোমার সেটা মনে থাকবে, এটা এক অর্থে নেওয়া হয়। আরেকটা হচ্ছে পুনরুৎপাদন সামর্থ্য, সেটা কি না মনে করার ক্ষমতা, যে আমি অনেক কিছু জেনেছি, বুঝেছি, দেখেছি, কিন্তু আমি ঠিক টাইমে মনে করতে পারছি না, আমি ভুলে গেছি। সেটা কি স্মৃতি হলো? না, সেটা কিন্তু স্মৃতি হলো না। আমাকে ঠিক জায়গায়, আমাকে তাহলে দুটো এক হলো কি, আমাকে মনে রাখতে হবে, আরেকটা কি মনে করতে হবে, ঠিকঠাক ভাবে মনে রাখতে হবে, সংরক্ষণ সামর্থ্য। 2 নম্বর হচ্ছে পুনরুৎপাদন সামর্থ্য, আমাকে সেটা ঠিক টাইমে মনে করতে হবে, তবে সেটা কি হবে, স্মৃতি হবে। তো যাই হোক, ওয়েস্টার্ন ফিলোসফি তথা মনোবিদ্যা, এটা তো ইন্ডিয়ান ফিলোসফির বিষয় নয়, এটা ওয়েস্টার্ন ফিলোসফির একটা ফিলোসফির শাখা। তো যাই হোক, এই যে মনোবিদ্যা, এটা তাহলে স্মৃতির সংজ্ঞাটা কি মনোবিদ্যায়, যে অতীতের অভিজ্ঞতায় যে প্রতিরূপগুলো আমরা পেয়েছি প্রত্যেকটা জ্ঞানের বিষয়ের, তো সেগুলোকে ঠিকঠাক ভাবে পুনরুজ্জীবিত করার মানসিক যে সামর্থ্য, সেটাকে বলা হচ্ছে স্মৃতি। এই প্রসঙ্গে দুটো বিষয় দেখা যায়, একটা সংরক্ষণ সামর্থ্য দেখা যায়, মনে রাখার ক্ষমতা, আর একটা পুনরুৎপাদন সামর্থ্য, মনে করার ক্ষমতা। তো এই হলো স্মৃতির মূল কথা এবং দুটি অর্থ যে মনোবিদ্যার দিক থেকে। তো আরেকটা এরপর আমার যে মূল যে কথা, মানে মূল আলোচনার ভেতরে আস্তে আস্তে আমরা ঢুকবো, যে তাহলে আমার এখানে প্রশ্ন হলো, স্মৃতির উপাদান কি আছে, কি দিয়ে স্মৃতিটা গঠিত হয়, এরকম প্রশ্ন জাগবে। তো কি দিয়ে গঠিত হয় না, প্রথম এখানে অনেকগুলো বিষয় নিয়ে স্মৃতি গঠিত হয়। একটা হচ্ছে কি, যে স্মৃতিকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা অনেক জিনিস পাবো, তাই তো, কিছু মানে অনেক প্রক্রিয়া পাবো। কি পাবো না, শিক্ষণ পাবো, সংরক্ষণ পাবো, পুনরুৎপাদন পাবো, প্রত্যভিজ্ঞা পাবো, স্থানকাল নির্দেশ পাবো। তো তাহলে কি প্রথমটা কি, শিক্ষণটা কি, যে স্মৃতির উপাদানের প্রথম উপাদান হচ্ছে শিক্ষণ। তো শিক্ষণ মানেটা কি, কোনো বিষয়কে স্মরণ করতে হলে তা পূর্বে আয়ত্ত করতে হবে, মানে কি পূর্বে শিখতে হবে, ওটাকে জানতে হবে। আর কি, পূর্ব অভিজ্ঞতা ব্যতি রেখে, পূর্ব অভিজ্ঞতা না হলে স্মৃতি সম্ভব নয়। স্মৃতি সম্ভব হবে তখনই যখন কি হবে, পূর্ব অভিজ্ঞতা সম্ভব হবে। তো পূর্ব অভিজ্ঞতা না হলে স্মৃতি সম্ভব নয়। তো যাই হোক, সোনার এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে সোনার কবিতা স্মরণ সম্ভব যদি তা আগে শেখা হয়। সোনার কবিতাটা আমরা পড়েছি, শিখেছি, সেটাকে আমরা স্মরণ করতে পারবো কখন না, যদি আগে আমরা জেনেছি, মুখস্থ করে থাকি, যদি আমাদের সেটা স্মৃতি থাকে। আমরা প্রথমেই বলেছি যে স্মৃতিকে এখানে দুটো অর্থে গ্রহণ করা হয়, একটা সংরক্ষণ সামর্থ্য, মনে রাখার ক্ষমতা, মনে রাখতে পেরেছি কিনা, যদি রাখতে পারি তাহলে সেটা স্মৃতি, আর যদি ঠিকঠাক টাইমে আমরা মনে করতে পারি সেটাও স্মৃতি। দুটোর মধ্যে যদি আমরা মনে রাখার ক্ষমতা আমাদের না থাকে, সেটাও স্মৃতি নয়, আর মনে রাখার ক্ষমতা যদি না থাকে তাহলে মনে করার ক্ষমতাও থাকবে না, তাহলে সেটাও স্মৃতি নয়। যাই হোক, তাহলে স্মৃতির যে উপাদান, সেটার 5টা উপাদানের মধ্যে প্রথম উপাদান হচ্ছে শিক্ষণ, লার্নিং। দ্বিতীয় সংরক্ষণ, রিটেনশন, যে শেখা বিষয়কে মনের মধ্যে ধরে রাখা আবশ্যক। যে কোনো শেখা বিষয়ক আমি শিখে নিলাম, আমি ধরো
একটা বই পড়ছি, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিলাম, কিন্তু আমার কোনো কি পড়লাম জানি না, সেটা পড়া হলো না। পড়া মানে কি, সেটার কি বিষয়বস্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার স্মৃতিতে ধরে রাখতে হবে, তবেই সেটা পড়া হলো। ঠিক সেটাই হচ্ছে সংরক্ষণ। আমার মনের মধ্যে, আমার ব্রেনের মধ্যে সংরক্ষিত হতে হবে সেই বিষয়টা। তো শেখা বিষয়কে মনের মধ্যে ধরে রাখা আবশ্যক। দ্বিতীয়, সংরক্ষণ দুর্বল হলে বিষয়টি বিস্তৃত হয়। যদি আমার সংরক্ষণটা দুর্বল হয় তাহলে বিস্তৃত হয়ে যায়, ভুলে যায়। তো শিক্ষণ যত ভালো, সংরক্ষণও তত স্থায়ী। যাই হোক, 3 নাম্বার, তাহলে কি প্রথম কি দেখলাম, শিক্ষণ দরকার, কোনো বিষয়কে ভালো করে বোঝা জানা দরকার, আগে শেখা দরকার, তারপর সংরক্ষণ দরকার, সেটা ধরে রাখার ক্ষমতা দরকার। পুনরুৎপাদন, শুধু শিখলাম, তাই তো, ভালো করে আয়ত্ত করলাম, ধরে রাখার ক্ষমতাও আছে, ধরে রাখার ক্ষমতা থাকলো, কিন্তু আমি সেটা মনে করতে পারছি না। সংরক্ষিত অভিজ্ঞতাকে চেতনে তুলে আনা বা সংরক্ষিত অভিজ্ঞতাকে আমার মনের মধ্যে তৎক্ষণাৎ তুলে আনা, সেটা হচ্ছে কি পুনরুৎপাদন। মনে রাখা বা মনে করানোর প্রক্রিয়ার সমন্বয় হচ্ছে কি পুনরুৎপাদন। তো এই পুনরুৎপাদনও কি স্মৃতির উপাদানের মধ্যে একটা। আমি সবকিছু করলাম, পুনরুৎপাদন আমি মনে করতে পারছি না, তাহলেও তো স্মৃতি নয়। তারপরে 4, প্রত্যভিজ্ঞা, যে পুনরুৎপাদিত বিষয় যে আমার পূর্ব অভিজ্ঞতার অংশ, তা বোঝার জ্ঞান হচ্ছে কি প্রত্যভিজ্ঞতা। আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে পড়েছি কি প্রত্যভিজ্ঞা মানে কি, এই সেই দেবদত্ত মনে আছে, অতীত পরিচিতি বোধটা হচ্ছে কি প্রত্যভিজ্ঞা জ্ঞান। তো সেই প্রত্যভিজ্ঞা জ্ঞান, রিকগনিশন, এটা কিন্তু এইখানেও স্মৃতির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কেন না, পুনরুৎপাদিত বিষয় যে আমার পূর্ব অভিজ্ঞতার অংশ, সেটা প্রত্যভিজ্ঞা হলে পরে কি আমরা বুঝতে পারি। আর কি, অহংচেতনা ও পরিচিতি বোধ জড়িত থাকে। তো এটা আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে পড়েছি একই কথা, যে আমাদের স্মৃতির ক্ষেত্রে অতীত পরিচিতি বোধ, তাই তো, বা চিনতে পারা, এই ব্যাপারটা থাকতে হবে। আমার যদি স্মৃতি ঠিকঠাক কাজ করে তবে আমি চিনতে পারবো, যাদের স্মৃতি ঠিকঠাক কাজ না করে তারা পারে না। যারা ম্যাড ব্যক্তি তারা কাউকেই চিনতে পারে না, তাদের স্মৃতি একেবারেই মানে কাজ করে না। আবার অনেকের স্মৃতি একেবারেই চলে যায়, এটাও তোমরা জেনেছো ব্রেনের ফাংশনাল প্রবলেমের ক্ষেত্রে মানে ফলে হয়, যে একেবারেই ভুলে যায়, তার আগে পর্যন্ত কি কি হয়েছে সারা জীবনে কিছুই জানে না, তার হয়তো বাড়ির লোককেও চিনতে পারে না, এটাও হয়। আবার যারা ম্যাড পাগল, তাদের কারো কারো কি হয়, কারো কারো হয়তো কিছুটা ব্রেন ডিফেক্ট হয়ে যায়, মানে বেশিরভাগটা, অল্প একটু ভালো থাকে, সেই ক্ষেত্রেও প্রবলেম হয়। তো যাই হোক, মূল কথা, যদি ব্রেন ঠিকঠাক থাকে তাহলে কি আমরা, আমাদের প্রত্যভিজ্ঞা হবে, অতীত পরিচিত বোধ আমাদের ঠিকঠাক ভাবে হবে। আরেকটা কি, স্থানকাল নির্দেশ, লোকেশন, লোকেলাইজেশন। লোকেলাইজেশন কি দরকার, কেননা কোথায় আমার স্মৃতিটা হয়েছিল, যে স্মৃতিটা একটা মানে স্মৃতিটা হয়েছিল মানে অ্যাকচুয়ালি যে আমার কথায় জ্ঞানটা হয়েছিল, কথায় আমার আমি বিষয় বা বস্তুটাকে জেনেছিলাম, আমার প্রথম বোধটা কোথায় হয়েছিল। সেখানে আমাদের একটা স্থানকাল, একটা দেশকাল, একটা ব্যাপার থাকে, তাই না। যে আমি ধরো কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কালেই তো প্রত্যেকটা জানি, আমি একটা বই পড়ছি সেটা একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কালে, একটা আমি কোনো নতুন কোনো বিষয় জানছি সেটাকেও তাই, কোনো একটা নতুন জায়গায় গেলাম সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট কাল, দেশ এবং কালের ব্যাপার থাকে, এমনি এমনি হয় না। তো তার জন্য এই স্থানকাল নির্দেশ, এটাও কিন্তু লোকেলাইজেশন, এটাও কিন্তু আমার স্মৃতির উপাদানের মধ্যে ইম্পর্টেন্ট একটা অংশ। কেননা আমরা দেখবে অনেক সময় আমাদের স্মৃতিতে আমাদের স্মৃতি যথার্থ আমরা বলি কখন কি, যে ঠিকঠাক স্থান কাল সম্মত ভাবে যখন আমরা মনে করতে পারি কোনো বিষয়, তখন আমরা আবার দেখবে অনেকে যে কোন ডেট কোন টাইমে ঘটেছিল, দেখবে হয়তো এখানেও দেখতে পাবে যে এসএসসির নোটিফিকেশন কবে বেরিয়েছিল, কখন বেরিয়েছিল, এখানের মধ্যে হয়তো দু একজন থাকবে তারা পুরোটাই জানে, আবার কিছুজন থাকবে হ্যাঁ ডেটটা জানে, কত টাইম ফাইম জানে না, আবার কিছুজন থাকবে যে তারা কবে বেরিয়েছিল এক্সাক্ট সেটাও ভুলে গেছে। এইটা দেখো আমাদের গ্রেডে প্রত্যেক ক্ষেত্রে হয়। ঠিক একইভাবে তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষার পর রেজাল্ট বেরোবে,
সেই রেজাল্ট কখন বেরোলো, কবে বেরোলো, এই নিয়েও সবকিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা ফ্যাক্টর করে। কেউ কেউ দেখবে একদম ডেট টাইম দিয়ে কোনো ঘটনা বর্ণনা করে দেয়, কেউ কেউ হয়তো ঘটনাটা বর্ণনা করে ডেট টাইমটা পারে না, আবার কেউ কেউ সেই ধরনের ঘটনা হয়তো ভুলেই যায়। কিছু মনে পড়ে, হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, তাহলে স্মৃতির উপাদানের মধ্যে 5টা বিষয় ইম্পর্টেন্ট আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে শিক্ষণ, লার্নিং, যে আমার প্রথমেই স্মৃতির প্রথম যেটা শর্ত, মূল কথা দেখো ইন্ডিয়ান ওয়েস্টার্ন ফিলোসফি সেই একই, কিন্তু কিছু টেকনিক্যাল টার্ম ইন্ডিয়ান ফিলোসফিতে অন্য ধরনের ইউজ করা হয়েছে, এবং যেটা লজিক্যালি বুঝতে আরো বেশি সাহায্য করে। কিন্তু এখানে ইন জেনারেল ধরো আমাদের সাধারণ জ্ঞান যেভাবে হয় ঠিক সেইভাবেই আলোচনা, জাস্ট একটু স্ট্রাকচারাল আকারে এখানে আলোচনা হচ্ছে। শিক্ষণ হতে হবে, প্রথমে আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, কোনো বিষয়ের অভিজ্ঞতা লাভ করতে হবে, সেটাকে তারপরে আমার মনে রাখতে হবে। তো সংরক্ষণ, সেটাকে আমার সংরক্ষণ করতে হবে। এরপর কি পুনরুৎপাদন, সেটাকে ঠিকঠাক মনে করতে হবে ঠিকঠাক সময়ে যখন যেটা প্রয়োজন। আবার ওটা আমার চলে গেছে। তো আরেকটা বলছিলাম, আমার তাহলে প্রথম কথা হলো আমার শিখতে হবে, ছবিটা গেছে না? তাহলে কি প্রথমে শিখতে হবে, আমার অভিজ্ঞতা রাখতে হবে কোনো বিষয়ে, তারপর সেটা সংরক্ষিত করতে হবে, তারপর সেটাকে ঠিকঠাক ভাবে পুনরুৎপাদন করতে হবে, এবং পুনরুৎপাদন শুধু নয়, ঠিকঠাক জায়গায় ঠিকঠাক বিষয়কে জানতে হবে, মনে করতে হবে যে হ্যাঁ অতীত দেশে অতীতকালে আমি এই বিষয়টা সম্পর্কে জ্ঞান লাভ করেছিলাম, শুনেছিলাম। আরেকটা কি স্থানকাল নির্দেশ, এটাও স্মৃতির একটা ইম্পর্টেন্ট উপাদান। কেননা স্মৃতি যে কোনো বিষয়ের যে কোনো বস্তুর স্মৃতি হয় কিন্তু নির্দিষ্ট দেশ এবং নির্দিষ্ট কালের পরিপ্রেক্ষিতে, তাই স্থানকাল নির্দেশ এটাও কিন্তু স্মৃতি উপাদানের মধ্যে একটা অন্যতম বিষয়। যাই হোক, এরপর আমাদের দেখো যে বা ভালো স্মৃতি, যে দেখো আমি একটু আগে বলছিলাম যে কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের মনে রাখা বিভিন্ন জনের বিভিন্ন হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখেছি যে ধরো কি গ্রাজুয়েশন কি মাস্টার্স পড়াতে গিয়ে ধরো ক্লাসের মধ্যে একটা কম্পিটিশন থাকে, দেখবে ক্লাসের মধ্যে 2-4 জন থাকবে, তারা নিজেরাই ভাবে যে হ্যাঁ আমরা খুব ভালো স্টুডেন্ট, তো তারা কাউকে কিছু হেল্প করবে না, সহজে দিতে চাইবে না, বলবে না। আবার কিছু জন থাকে মোটামুটি গোলেমেলে চলে যাবে আর কি, যে কোনো একটা মোটামুটি মিডিয়াম নাম্বার পেলেই হয়ে যাবে, অত তাদের খিদে নেই, তাদের ভালো খিদেও নেই। আবার হ্যাঁ একটা কি যে খুব খারাপ হলেও গোলমাল আছে, মোটামুটি একটা মিডিয়াম হলেই, একদম হায়েস্ট হওয়ার দরকার নেই আর লোয়েস্ট হলে একটু অসুবিধা। আর কিছু জন থাকে যে আমার দরকার নেই, হয়তো জোর করে বাড়ির লোকেরা ভর্তি করে দিয়েছে, এরকম একটা ব্যাপার, পড়তে হচ্ছে পড়ছে, রেজাল্ট যা হয় দেখা যাবে। আর কিছু জন থাকে আমি দেখেছি যে হয়তো রেজাল্ট ভালো নয় কিন্তু জানার প্রচুর আগ্রহ, অনবরত ঘষে মেজে যাচ্ছে, অনবরত পড়াশোনা করে যাচ্ছে, যা বলছি তাই শুনছে। অ্যাকচুয়ালি যে এই যে ঘষা মাজাটা হচ্ছে এর ফলে কিন্তু ওরা বেশি দিন নয়, ওটা যদি কন্টিনিউ করে ওরা কিন্তু উদরে যাবে, উদরাতে বেশি টাইম লাগবে না। তো মূল কথা হচ্ছে যে তাদের স্মৃতিটা এখন অতটা প্রখর নয়, ঠিক কথাই,
এখন অতটা প্রখর নয় ঠিক কথাই, কিন্তু ভবিষ্যতে প্রখর হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। তখন হয়তো তথাকথিত ক্লাসে বর্তমানে যে স্টুডেন্ট গুলো আছে তাদের থেকেও, যারা উপরে র্যাঙ্ক করছে তাদের থেকেও তার স্মৃতিটা প্রচুর প্রখর হয়ে যাবে। সেরকম প্রখর স্মৃতিতে ওই সব কথাগুলো আসবে, তার জন্য একটা জাস্ট বাস্তব উদাহরণ মনে থাকবে। এরকম আশেপাশেও দেখতে পাবে, নর্মাল ছেলে হয়তো গ্রাজুয়েশনে কোনোভাবে সেকেন্ড ক্লাস পেয়েছে, মাস্টার্সে কোনোভাবে টেনের ফার্স্ট ক্লাস পেয়েছে, এবার তারপর তত্তর করে এগিয়ে গেছে। অনেক ছেলে পাবে মাধ্যমিক এইচএসে প্রচুর রেজাল্ট, তারপর আস্তে আস্তে ডাউন হয়েছে। হ্যাঁ, তার কিছু ছেলে পাবে এভারেজ একটা জায়গায় গিয়ে হয়তো আর গ্রাজুয়েশনের পর হয়তো আর কিছু হয়নি, বা মাস্টার্স পর্যন্ত ওইটাই লাস্ট হয়েছে, এরকমও পাবে। মূল কথা হলো যে তার স্মৃতি, তার স্মৃতিটা কেমন ছিল সেই স্মৃতি অনুযায়ী নির্বাচন। কিন্তু স্মৃতিটা ওই প্রখর কি দুর্বল, এরকম হলে তো মুশকিল। তার যে স্মৃতি, তার স্মৃতিটা প্রখর স্মৃতি নাকি দুর্বল স্মৃতি, সেটা নির্ভর করবে তার নিজের উপর, সেটা নির্ভর করবে তার নিজের উপর। না, সে যেমন হবে তার অভিজ্ঞতাটা লাভ করে, যেমন হবে তার অভিজ্ঞতাটা লাভের চেষ্টা করবে, সেই যে প্রক্রিয়া সেটার উপর নির্ভর করবে। তো যাই হোক, আমার এখানে বক্তব্য যে তাহলে প্রখর স্মৃতি আর দুর্বল স্মৃতি এই আমরা করবো। দাঁড়াও একটু, 1 মিনিট, কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে নর্মালাইজ হয়েছে। তো আমাকে নড়াচড়া করলে নাকি দাঁড়িয়ে যাচ্ছে ছবিটা? করছি, ঠিক আছে। তো যাই হোক, আমার যেটা বলার, প্রখর স্মৃতি এবং দুর্বল স্মৃতি অনুযায়ী আমাদের কিন্তু প্রখর স্মৃতি কাদের না, যারা ঠিকঠাক টাইমে, মানে ওই যে আমাদের স্মৃতির যে বৈশিষ্ট্যগুলো উপরে বললাম পরপর, যার শিক্ষণ ঠিকঠাক আছে, যে ভালো করে শিখেছে, তাই তো, এবং ভালো করে সংরক্ষিত করেছে বিষয়গুলোকে, এবং ঠিকঠাক ভাবে পুনরুৎপাদিত করতে পারে ঠিক টাইমে। আর প্রত্যভিজ্ঞা, যে অতীতে যে আমি শিখেছিলাম বুঝেছিলাম সেটা মনে করতে পারে। আর স্থানকাল নির্দেশ, যে ওগুলোর সঙ্গে যখন স্থানকাল নির্দেশ সে বোঝাতে পারে যে কোন স্থানে কোন কালে আমি ওই জ্ঞানটা লাভ করেছিলাম, তাহলে তার স্মৃতিটা অবশ্যই এই 5টা বৈশিষ্ট্য যদি পুরোপুরি ভাবে থাকে, তাহলে তার স্মৃতিটা হবে কি প্রখর স্মৃতি। আর যার থাকবে না, যে ধরো ভালো করে শিখলো, সংরক্ষণ করলো, কিন্তু পুনরুৎপাদনে তার সমস্যা। আবার এরকম হলো, ভালো করে শিখলো, সংরক্ষণ করলো, পুনরুৎপাদন করতে পারে, প্রত্যভিজ্ঞা নেই। সেটা কি, এটা কেমন? পুনরুৎপাদন, ধরো ভালো করে কোনো জিনিস পড়লো, সংরক্ষণ হলো এবং পুনরুৎপাদন করতে পারে, প্রত্যভিজ্ঞা নেই। এটা কেমন? দেখবে অনেকেই আছে পড়তে পারে, প্রচুর পড়ে, এবং পুরো জেরক্সের মতো স্ক্যান করে নেয়, ফার্স্ট থেকে লাস্ট পুরোটাই তোমাকে বলে দেবে, কিন্তু তাকে ওই প্রত্যভিজ্ঞার জায়গাটা যে এটা কথাই ছিল, এটা মানে কি কনসেপচুয়াল কোনো কোশ্চেন করা হলে পারবে না। এটাও কিন্তু একটা স্মৃতির ব্যাপার। তাহলে আমার প্রত্যভিজ্ঞাও দরকার। আরেকটা কি স্থানকাল, ওই যে বললাম উদাহরণটা দিয়ে, যে আমাদের কি বলে, যে কোনো বিষয় সম্পর্কে, ধরো এসএলএসটি ওই যে বিজ্ঞাপনটা কবে বেরিয়েছে, কোন টাইমে বেরিয়েছে, এখানের মধ্যে 2-4 জন থাকবে তারা ওগুলো সব একদম মনে আছে। কেউ কেউ আছে, হ্যাঁ বেরিয়েছিল এই মাসের শেষের দিকে, হয়তো বেরিয়েছিল আগের মাসে। আর কি, কেউ কেউ বলবে যে হ্যাঁ বেরিয়েছিল আগের মাস না এই মাস, এরকম একটা হবে, ঠিক মনে হচ্ছে আগের মাস, এরকম দেখবে উত্তর দেয়, এরকম থাকবে। এগুলো মূল কারণ হচ্ছে যে তাদের স্মৃতিটা প্রখর নাকি দুর্বল। তো প্রখর স্মৃতি হতে গেলে কিছু বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। এটাও তোমাদের যে মার্কস অফ গুড মেমোরি, গুড মেমোরির
লক্ষণ বা গুড মেমোরির বৈশিষ্ট্য, যাই বলো না কেন। তো একটা কি ভালো স্মৃতি বা প্রখর স্মৃতি, এর লক্ষণগুলো কটা লক্ষণ আছে? 5টা লক্ষণ। 5টা লক্ষণে প্রথম কি স্বল্প আয়াসে শিক্ষণ, দ্বিতীয় কি দীর্ঘকাল ধরে সংরক্ষণ, 3 দ্রুত পুনরুৎপাদন, 4 শুদ্ধভাবে পুনরুৎপাদন, 5 প্রাসঙ্গিক পুনরুৎপাদন। দেখো, প্রথম কি স্বল্প আয়াসে কম সময় ও কম পরিশ্রমে বিষয় আয়ত্ত করতে পারা। যাদের অনেকে আছে একই বিষয় হয়তো 8 ঘন্টা লাগবে, অনেকে আছে সেই বিষয় 1 ঘন্টা লাগবে, অনেকে আছে সেই বিষয় একই বিষয় 2 ঘন্টা লাগবে, অনেকের হয়তো 5-6 ঘন্টা লাগবে। তো যাই হোক, তাহলে যার একেবারে কম টাইম লাগবে তার হচ্ছে ভালো স্মৃতি। কিন্তু শুধু কম টাইম লাগা নয়, টাইম লেগে আমি পড়ে নিলাম কম টাইম লেগে, কিন্তু তারপর আমি আর সেটা মনে করতে পারলাম না, সেটা আমি পুনরুৎপাদন করতে পারলাম না, তাহলে সেটা ভালো স্মৃতি না। প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে কম সময়ে অল্প আয়াসে শিক্ষণ, দ্বিতীয় দীর্ঘকাল ধরে সংরক্ষণ। ধরো আমরা পড়েছি গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ারে, আমরা এখন গড় করে বলে দিচ্ছি, দারুণ স্মৃতি, প্রখর স্মৃতি। এরপর কি শুদ্ধ হবে দ্রুত পুনরুৎপাদন। কোন একটা বিষয় কেউ জিজ্ঞেস করলো, সেই আগের যে জানা বা লেখা বা পড়া বিষয়টা, সেটা তুমি সেই কোশ্চেন গড় করে উত্তর দিচ্ছ, দ্রুত পুনরুৎপাদন, এটা ভালো স্মৃতির লক্ষণ। আরেকটা কি শুদ্ধ হবে পুনরুৎপাদিত বা মনে করতে পারছো, কিন্তু যথার্থভাবে হচ্ছে না, কিছু কিছু জায়গায় একটু গোলমাল হচ্ছে, সেটাও কিন্তু প্রখর নয়। কিন্তু সেই জায়গায় কেউ হয়তো একেবারে শুদ্ধভাবে যা ছিল সেভাবে পুনরুৎপাদিত করতে পারছে, সেটা কি তার স্মৃতিটা প্রখর স্মৃতি। আরেকটা কি প্রাসঙ্গিক পুনরুৎপাদন। আমাদের অনেক সময় এরকম হয় যে ঘেঁটে যায়, দেখতে একই জায়গায় মানে একই স্থানকালে মোটামুটি একই সময় ধরে পাশাপাশি অনেকগুলো ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে আমাদের দেখবে একটার ঘাড়ে অপরটা চেপে যায়, এরকম আমাদের এইভাবে পুনরুৎপাদিত হয়, আমাদের মনে পড়ে। সেইটা কিন্তু প্রখর স্মৃতির লক্ষণ নয়, সেটা দুর্বল স্মৃতি। তাহলে প্রখর স্মৃতি হতে গেলে কি স্বল্প আসে, কম সময়ে আমাদের শিখতে হবে, কম সময়ে মানে ধরো কম সময়ে পড়ে ফেললাম, প্রখর স্মৃতি। দ্রুত পুনরুৎপাদন, সঙ্গে সঙ্গে কোনো একটা কোশ্চেন করা হচ্ছে, ওখান থেকে সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, শুদ্ধভাবে পুনরুৎপাদন, যে যেমনটা আছে ঠিকভাবে পুনরুৎপাদন করতে পারছি, মানে আমি মনে করতে পারছি, বলতে পারছি। আর প্রাসঙ্গিক পুনরুৎপাদন মানে অপ্রয়োজনীয় বিষয়কে বাদ দিয়ে কেবল প্রয়োজনীয় অংশ আমরা স্মরণ করতে পারছি বা আমরা বলতে পারছি। তো এই 5টা বৈশিষ্ট্য, স্বল্প আয়াসে শিক্ষণ, দীর্ঘকাল ধরে সংরক্ষণ, দ্রুত পুনরুৎপাদন, শুদ্ধভাবে পুনরুৎপাদন এবং প্রাসঙ্গিক পুনরুৎপাদন, এই যে 5টা, এই 5টা বৈশিষ্ট্য বা লক্ষণ হলো কি না প্রখর বা ভালো স্মৃতির লক্ষণ বা বৈশিষ্ট্য। এরপর তো আমাদের পরের টপিক যেটা, এই পর্যন্ত অসুবিধা নেই তো কারো? নর্মাল জিনিস একেবারে পয়েন্ট ওয়াইজ তোমাদের যেটুকু লাগবে, বইতে দেখবে অনেক বড় বড় করে এইটাই ধরো 3-4 পৃষ্ঠা এরকম আছে। তো আগের যেটা পড়ালাম ওটাও ওরকম 2-3-2.5 পৃষ্ঠার মতো, অত দরকার নেই। আমাদের মূল বিষয়টা জানতে হবে, মূল বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, ব্যাস আমাদের যথেষ্ট। আমি যে মেটেরিয়ালসটা দিয়েছিলাম তোমরা খুলেছো তো সামনে? হ্যাঁ, ওটা খুলে রাখো, দেখো পরপর আমি যেমন বলে যাচ্ছি সেরকমই আছে। যাই হোক, এরপর দেখো পুনরুৎপাদনের সমস্যা বা মনে করার সমস্যা। আমাদের তো অনেকের মনে করার সমস্যা হয়, যে আমরা কিভাবে মানে মনে করি অনেক সময় কি করে, যে ওই যে যেটা বললাম লাস্টের যেটা, ওটা হলে প্রবলেম হবে কি না প্রাসঙ্গিক পুনরুৎপাদন যদি না হয়, অপ্রাসঙ্গিক পুনরুৎপাদন, দেখবে আমাদের মধ্যে তর্ক হয় অনেক সময়, এ বলে আমারটা ঠিক, ও বলে আমারটা ঠিক। আসলে ওদের নিজেদের মানে সে যদি সচেতন ভাবে ওটা না করে, মানে অটোমেটিক অচেতন ভাবে সে করে, তাহলে অনেক সময় এরকমই, এটা সাইন্টিফিক হতেই পারে, কেননা পুনরুৎপাদন ঠিকঠাক হয়নি। এ ব্যক্তির পুনরুৎপাদন হয়েছে, ওর যেটা পুনরুৎপাদন হয়েছে সেটাই বলছে, বি ব্যক্তির যেটা পুনরুৎপাদন হয়েছে সেটাই বলছে। হ্যাঁ, সেটা কারণটা কি, তাদের পুনরুৎপাদনের সমস্যার জন্য তাদের মধ্যে বিবাদ লেগে যাচ্ছে, যে বলছে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, কেউ কেউ সচেতন ভাবে দেখবে মিথ্যা কথা বলে বা
অপ্রাসঙ্গিকতা সেটা অন্য প্রসঙ্গ। তো যাই হোক, আমাদের পুনরুৎপাদন বা আমাদের মনে করার, হ্যাঁ, যে যেটা আমি ভালো করে জেনেছি, বিষয়টাকে জ্ঞাত হয়েছি এবং যেটা আমার সংরক্ষিত আছে, হ্যাঁ, তো সেটা ঠিক টাইমে মনে আমরা ঠিকঠাক করতে পারি না। তো যাই হোক, এই যে এটাকে বলে পুনরুৎপাদনের সমস্যা, মনে করার সমস্যা। তো সেটা কি, সেটা মানেটা কি, একেবারে যদি আমরা এটাকে কিছু শব্দ দিয়ে বলি, যে একদম কি বলবো, আমাদের শাস্ত্রীয়, আমাদের মনোবিদ্যার শব্দ দিয়ে যদি আমরা বলি যে পুনরুৎপাদন হলো সেই মানসিক প্রক্রিয়া যার দ্বারা সংরক্ষিত অভিজ্ঞতা চেতনে উপস্থিত হয়। পুনরুৎপাদন কি, যে যার দ্বারা চেতনে উপস্থিত হয়। তো সংরক্ষিত অভিজ্ঞতা, কোন অভিজ্ঞতাটা, যেটা আমি জেনেছি, যেটা আমার প্রত্যক্ষণের ফলে আমি জেনেছি এবং যেটা সংরক্ষিত হয়েছে, সেই সংরক্ষিত বিষয়টি চেতনে মানে মনে যদি উপস্থিত হয় তাহলে সেটাকে পুনরুৎপাদন। কিন্তু যদি মনে যদি ঠিকঠাক ভাবে উপস্থিত না হয়, উপস্থিত হতে সমস্যা দেখা দেয়, তখন সেটাকে বলা হয় পুনরুৎপাদনের সমস্যা। তো যাই হোক, একে অভিভাবন দ্বারা ব্যাখ্যা করা যায়। অভিভাবন কি না, এক ধারণা অন্য ধারণাকে স্মরণ করায়। যে অভিভাবন মানে কি, অভিভাবন মানে কি, যে সমজাতীয় সমজাতীয় আমার বিষয়কে, দেখবে আমাদের ইন্ডিয়ান ফিলোসফি এর অনেক আলোচনা আছে। অভিভব, ধরো একটা উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝতে পারবে, যে জল, আমাদের অপ্রত্যক্ষের কিছু কারণ আছে সাংখ্য দর্শন, তার মধ্যে এটা একটা, যে ধরো জল, এক বালতি জল আছে, এক বালতি জলের মধ্যে যদি আমরা এক ফোঁটা জল ফেলি, এক ফোঁটা, তাহলে কি জলের মধ্যে পরিবর্তনটা আমরা বুঝতে পারি? পারি না। জলের মধ্যে, ওই এক বালতি জলের মধ্যে বিন্দু জলটা অভিভূত হয়ে যায়, মানে একসঙ্গে, ওটার নামটাই ওটা, যে মিশে যায় এমন হবে যে আমরা পারি না। তো এখানে অভিভব, এটাও ওই টাইপেরই, যে ওটাও জল একসঙ্গে মিশে যায়, বুঝতে পারি না। এখানে কি, যে এখানে অভিভব মানে কি, এখানে সমজাতীয় স্মৃতি, এখানে অভিভব মানে কি, সমজাতীয়, এই অর্থ। অভিভাবন কাদের মধ্যে হয়? সমজাতীয় বিষয়ের বা সমজাতীয় বস্তুর মধ্যে। তো সেই অর্থ নিয়ে এখানে অভিভাবনের অর্থ করা হয়েছে কি, যে সমজাতীয় ধারণাকে স্মরণ করা, তাই তো। ওই অভিভাবন মানে কি, সমজাতীয় ধারণাকে স্মরণ। এই অভিভাবনের দ্বারা কি হয়, সমজাতীয় অন্য ধারণার, এক ধারণার সমজাতীয় অন্য ধারণার স্মরণ হয়ে। যেমন আমরা ধরো রবীন্দ্রনাথ, এটা কি, রবীন্দ্রনাথ মনে করলেই তার অনেক সময় আমাদের কি হয়, রবীন্দ্রনাথ প্রসঙ্গে একটা কথা হচ্ছে, তাই তো, সেই সঙ্গে সঙ্গে আমাদের কি চলে আসে, গীতাঞ্জলির কথা মনে পড়ে যায়। আবার ধরো এরকম আছে, ধরো বাঙালি কবি, একটা লাইন দেওয়া হয়েছে, সেই লাইনটা বলা হচ্ছে যে এটা কোন কবির লেখা, কোন বাঙালি কবির লেখা। তখন দেখবে ওই বাঙালি কবি কথাটা শুনে আমাদের প্রচুর বাঙালি কবি আছে, তখন আমাদের কি হয়, আমাদের অনেক বাঙালি কবির নাম মনে পড়ে, এটা কি এনার, এটা কি এনার, এটা কি এনার, বুঝতে পেরেছি? এটাকে বলা হচ্ছে কি, অভিভাবন। তো এইটা অভিভাবনের দ্বারা কি হয়, যে সমজাতীয় অন্যান্য স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় অভিভাবন, যার ফলে কি আমরা এক্সাক্ট কোনটা ওখানে স্মরণ করা দরকার সেটা আমরা বুঝতে পারি, সেটা আমরা ভুলে যাই, এক্সাক্ট কোনটা সেটা আমরা ভুলে যাই। আমরা ওই সমজাতীয় অন্যান্য স্মৃতিকে মনে করতে পারি, কিন্তু ওই আসল যেটা, যে স্মৃতিটা, সেটা কি ভুলে যায়। এটা হচ্ছে মূল বক্তব্য আমার বলার, যে কথা, যে অভিভাবনের ফলে আমাদের কি হয়, আমাদের পুনরুৎপাদনের সমস্যা আমাদের দেখা দেয়, যার ফলে কি হয়, যে আমাদের ধরো নজরুল শুনলে বিদ্রোহী কবি, তাই না, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, এটা নর্মাল। কিন্তু আমাদের অভিভাবনের সমস্যাটা কি, এটা অভিভাবনের সমস্যা কোনটা না,
অভিভাবন মানে কি সমজাতীয়, ধরো বাঙালি কবি সমজাতীয় অনেক বাঙালি, হয়তো সেটা লিখা রবীন্দ্রনাথের আমাদের মনে পড়ে যাচ্ছে, আমাদের অন্যান্য গুলো কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে যাচ্ছে, আমার সুকুমার রায়ের কথা মনে পড়ে যাচ্ছে, জীবনানন্দ দাশের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ আর মনে পড়ছে, যার ফলে কি আমার ঘেটে যাচ্ছে, আমার তাহলে অরিজিনাল স্মৃতি এটা হলো না, আমার পুনরুৎপাদিত হচ্ছে না বলেই, কেন পুনরুৎপাদিত হচ্ছে না, কেন অভিভাবন হয়ে যাচ্ছে, তাহলে অভিভাবন হচ্ছে বলেই আমার ঠিকঠাক স্মৃতি হচ্ছে না, তাহলে এটা কি একটা পুনরুৎপাদনের একটা সমস্যা, মানে ঠিকঠাক ভাবে মনে করতে মানে মনে না পড়ার কারণ। যাই হোক, এরপর আরেকটা কি, যে অনুষঙ্গ, অ্যাসোসিয়েশন। অনুষঙ্গ কি, যে অভিভাবনের মূল কারণ কি, অনুষঙ্গবদ্ধতা। অনুষঙ্গবদ্ধতা একের সঙ্গে একটা সম্পর্ক, যে এই অনুষঙ্গবদ্ধতা এটাও কিন্তু এই পুনরুৎপাদন সমস্যার মধ্যেই পড়ে, যে অনুষঙ্গ মানে কি একটার সঙ্গে একটা সম্বন্ধযুক্ত, একটার সঙ্গে একটা ইন্টার কানেক্টেড, সেই ইন্টার কানেকশনটাকে বলা হয় অনুষঙ্গ। ধারণার অনুষঙ্গ আমরা অনেক জায়গায় পড়েছি, তাই তো, হিউমের ক্ষেত্রে আমরা পড়বো, তাই তো, আমরা ধারণার অনুষঙ্গ লকের কাছেও পড়বো। আবার যাই হোক, ওগুলো পরের কথা। এখানে যেটা আমার বলার বক্তব্য, তাহলে অভিভাবন হচ্ছে কি সমজাতীয় অর্থকে বুঝিয়ে দিচ্ছে। আরেকটা কি, এই যে অভিভাবনের ফলে আমাদের পুনরুৎপাদনের সমস্যা দেখা দিচ্ছে, পুনরুৎপাদন ঠিকঠাক হচ্ছে না, সেই অভিভাবনের আরেকটা কারণ কি, অনুষঙ্গবদ্ধতা। তথাপি এটাকে, এই অনুষঙ্গটাকে পুনরুৎপাদনের সমস্যার আরেকটা কারণও বলা যেতে পারে, যে অনুষঙ্গবদ্ধ মানে কি, আমরা ধরো এরকম হয়েছে যে একটার সঙ্গে আরেকটা যদি অনুষঙ্গবদ্ধ হয়ে যায়, তখন একটি মনে পড়লে আরেকটাকে মনে পড়ায়, যেমন হচ্ছে ধরো পিতা পুত্র। আবার ধরো ধরো স্থানকাল অনুষঙ্গ হতে পারে সেটা, আবার সেটা কোনো জ্ঞানের অনুষঙ্গ হতে পারে, এরকম বিভিন্ন অনুষঙ্গ, মানে একটার সঙ্গে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়া। যেমন ধরো একটা সুন্দর উদাহরণ, ধরো কারো বাড়িতে একটা মৃতের ছবি, ধরো সেই ছবিটা টাঙানো আছে কোথাও একটা দেওয়া, তো সেই ছবিটাকে দেখা মাত্রই, ধরো যিনি মারা গেছেন, কিছুদিন আগে মারা গেছেন, তার সঙ্গে অনেক হয়তো কথাবার্তা, তার সঙ্গে স্মৃতি অনেক আছে, আমাদের দেখবে পরপর পরপর মনে পড়ে যায়। আবার ধরো হয়তো যেখানে ছবিটা টাঙানো আছে বা কাটানো আছে, সেখানে সেই দেশকাল, মানে সেই বাড়িতে সেই স্থানে যদি কোনো কিছু ঘটনা সেই তার সঙ্গে হয়ে থাকে, তার সঙ্গে কথাবার্তা হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের মনে পড়ে, এটা হচ্ছে অনুষঙ্গ। কিন্তু এই যে অনুষঙ্গবদ্ধতা, এইটা যদি ঠিকঠাক আমাদের না জন্মায়, যে কোনো স্মৃতি কিন্তু এরকম অনুষঙ্গের মাধ্যমেই, আমাদের অনুষঙ্গের ফলেই আমাদের কিন্তু মনে পড়ে, কিন্তু এইটা যদি অনুষঙ্গটা ঠিকঠাক যদি কাজ না করে, ঠিকঠাক অনুষঙ্গবদ্ধ যদি না হয় স্মৃতির বিষয়গুলো একটির সঙ্গে আরেকটি, তাহলে কিন্তু আমাদের বিষয়গুলো ঠিকঠাক মনে পড়ে, তার জন্য কি আমাদের পুনরুৎপাদনের, আমাদের মনে করার সমস্যা। যাই হোক, তাহলে কি না, আমাদের একটা, দেখো আমি একটা ছক করে দিয়েছি, একটা কি উপাদান, তারপরে কার্য, প্রাসঙ্গিক উদাহরণ। তো এইটাকে আমি একটু পরে আমি বলছি, এটাকে আমি লাস্টে বলবো। তো এই যে অনুষঙ্গের আলোচনাটা, এইটা কমপ্লিট হলে আমি ওই ছকটার বিষয় নিয়ে আলোচনা করব, তারপর কোশ্চেনে যাব। অনুষঙ্গে দেখো, তাহলে কি বলছিলাম, যে পুনরুৎপাদনের যে সমস্যা, প্রথমটা কি, প্রথমটা হয়েছিল, প্রথম একটা কথা বলেছিলাম যে অভিভাবন, যে অভিভাবনের ফলে আমাদের পুনরুৎপাদনের সমস্যা হয়, আমাদের মনে করার সমস্যা হয়। অভিভাবন মানে কি, একই বস্তুর মিলন বলতে পারি, আমাদের একেবারে গোদা বাংলায়, যে সমজাতীয় বস্তুর মিলন অভিভব, যে যেমন একটা বালতিতে ধরো এক বিন্দু জল দিলাম, ওই অমিলিত হয়ে গেল, সেইটার
মতো করে এখানে সাইকোলজিতে বলা হচ্ছে কি, যে আমাদের সমজাতীয় বস্তুর মনে করার অভ্যেস আমাদের থাকে। আমরা বললাম কি, বাঙালি কবি আমাদের, শত বাঙালি কবির, হয়তো শত বলছি মানে কিছু 2-10টা বাঙালি কবির নাম আমাদের মনে চলে আসলো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বলা হয় বহিঃভবনের ফলে আমাদের স্মৃতিতে এরকম ঘটে, কিন্তু অরিজিনালটা মনে পড়ে না, যার ফলে কি আমাদের পুনরুৎপাদনের সমস্যা হয়। কেন ঘেটে যায়, এক গাদা একসঙ্গে মনে পড়ে যায়, অথচ আসল কারণটা মনে পড়ে না। এরকম সচরাচর আমাদের হতেই থাকে। দ্বিতীয় যেটা বললাম, যে এই যে বৈভবটা হয়, বৈভবের এই কারণটা কি না, অনুষঙ্গের ফলে। অনুষঙ্গ ঠিকঠাক ভাবে আমাদের কাজ করে না বলে। তাহলে এটাকেও একটা আমরা পুনরুৎপাদনের সমস্যার একটা সমস্যা বলতে পারি, যে আমাদের যে কোনো বস্তুর আমাদের জ্ঞান লাভ হয়, যে কোনো কিছু, যে কোনো পদার্থ, যে কোনো বস্তু, সবই কিন্তু আমাদের এই অনুষঙ্গ, একটা সম্বন্ধ, কি স্থানকাল সম্বন্ধ হতে পারে, আমাদের অন্য কিছু সম্পর্কে সম্বন্ধ হতে পারে, অনুষঙ্গবদ্ধ হয় কোনোটার সঙ্গে কোনোটা, একটার সঙ্গে অপরটা। একেবারে পাতি, যেমন পিতা পুত্র, দাদা ভাই, এই ধরনের গুলো। ধরো আমি বলা হচ্ছে যে দাদা কথাটা বলা হলো, মানে কি তার এক ভাই আছে। বাবা কথাটা বলবো, নিশ্চয়ই তার পুত্র আছে বা কন্যা আছে, মাও তাই। আবার ধরো বলা হলো যে বৌমা, মানে কি, মানে তার শাশুড়ি আছে, শাশুড়ির বৌমা। তো যাই হোক, এই যে এগুলো কিন্তু দেখো, এগুলো কিন্তু সবই এক একটা ডাইরেক্ট অনুষঙ্গবদ্ধ। এছাড়াও আমরা যে কোনো স্মৃতি, যে কোনো জ্ঞান হয় আমাদের, সবই কোনো না কিছুর দ্বারা অনুষঙ্গবদ্ধ। যে কোনো জ্ঞান হলো, যে কোনো বিষয় জানলে একটা নির্দিষ্ট স্থান কালে অনুষঙ্গবদ্ধ হলো, একটা নির্দিষ্ট দেশে নির্দিষ্ট কালে হতে পারে। তো আমাদের যখন তাহলে মনে করা হবে, সেটাও ওই নির্দিষ্ট দেশ কাল সম্পর্কিত ভাবেই আমাদের মনে করা উচিত, কিন্তু আমাদের সেই নির্দিষ্ট দেশ কালটা ঘেটে যায়, তাই না? তখন আমাদের কি প্রবলেম হয়, আমাদের স্মৃতি আমাদের ঠিকঠাক ভাবে হয় না, তাই না? এর ঘাড়ে ওটা, ওর ঘাড়ে ওটা হবে মনে, এটাকে বলা হচ্ছে মনে করার সমস্যা বা সংরক্ষণের সমস্যা। তো এই যে অনুষঙ্গের কথা আমি বললাম, যে অনুষঙ্গ বিভিন্ন ভাবে হতে পারে। অনুষঙ্গ 3 ভাবে হতে পারে, যে একটা হচ্ছে কি, এই যে অনুষঙ্গ, এটা 3 ভাবে, 3টি প্রকারে হতে পারে। একটা কি নৈকট্য, একটা সাদৃশ্য, আর একটা বৈসাদৃশ্য। নৈকট্য মানে কি, একটা স্থানগত নৈকট্য হতে পারে, কালগত নৈকট্য হতে পারে। যেমন কি, পাশাপাশি দুটি বস্তু আমি দেখলাম, এটা কি স্থানগত নৈকট্য। আবার কালগত নৈকট্য কি, যা আমার একটার জ্ঞান হলো, আবার সঙ্গে সঙ্গে আরেকটার জ্ঞান, যে আমরা অনেকবার ধরে এরকম ভাবে অনুষঙ্গবদ্ধ হয়েছি, যে এই ঘটনাটা ঘটার পরপরই ওই ঘটনাটা হচ্ছে, তাহলে একইভাবে অনুষঙ্গবদ্ধ হলো। তাহলে স্মৃতিতেও আমাদের কি হওয়া উচিত, ওইভাবেই অনুষঙ্গবদ্ধ হয়ে আমাদের মনে পড়া উচিত, কিন্তু আমাদের হয় না। তাহলে স্থানগত নৈকট্য কেমন না, এখানে উদাহরণ দেওয়া আছে যে পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখলে সমুদ্র তট মনে পড়ে। কেন, আমরা যখনই জগন্নাথ দেবের মন্দির হয়তো গেছি, তখনই দেখতে পেয়েছি পুরীর সমুদ্রের ধারে। আমরা পত্রিকাতে পড়েছি, আমরা লোকের মুখ থেকে শুনেছি শব্দ প্রমাণ, পত্রিকাতে পড়েছি শব্দ প্রমাণ, আমরা কি বলবো, আমরা দূরদর্শনে দেখেছি। আবার আমরা যখন গেছি তখনও এইভাবে আমাদের অনুষঙ্গবদ্ধ হতে হতে পুরীর জগন্নাথ মন্দির বললি সমুদ্র, পুরীর সমুদ্র মানে পুরীর জগন্নাথ মন্দির, এরকম একটা ব্যাপার। তো ঠিক একইভাবে অন্যান্য বিষয়, ওই যে মৃত ব্যক্তির ব্যাপারটা বললাম, যে ধরো মৃত ব্যক্তি, ধরো যে কোনো মৃত ব্যক্তির ছবি দেখানো হলো, সঙ্গে সঙ্গে কিন্তু যদি তার সঙ্গে কোনোদিনও ডাইরেক্ট সেটা মনে পড়ে, হয়তো এরকম, বা এরকম মনে পড়ে যে ও কার দাদু, কার বাবা, কার জ্যাঠা, এটাও মনে পড়ে, সেই অনুসঙ্গবদ্ধ, তাই তো? সেটা অন্যান্য, সেটা শুধু স্থানগত নয়, সেটা অন্যান্য, কিন্তু এগুলো অনুষঙ্গের উদাহরণ। তো যাই হোক, কালগত কোনটা না, কালগত মানে ধরো আমি ওই যে বললাম যে একই সময়ে আমি দেখেছি, ধরো এখানে আমি এরকম বলতে পারি যে বিদ্যুৎ চমকানি আর মেঘের গর্জন, আমরা দেখেছি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন, বিদ্যুৎ চমকালে মেঘের গর্জন
আমরা সেটা কি করি, এটা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতিতে আমরা মনে করি। কেন না, এরা অনুষঙ্গবদ্ধ হয়ে আছে কালগত ভাবে। আবার কি অনুষঙ্গের নিয়ম, এটা কি নৈকট্যের ভিত্তিতে, আরেকটা হচ্ছে সাদৃশ্যের ভিত্তিতেও আমাদের অনুষঙ্গবদ্ধ হয়, তাই তো? কেমন হবে না, যখন একটা ব্যক্তি, একটা সমজাতীয় ব্যক্তি আর একটা ব্যক্তি আর একটা ওই সমজাতীয় ব্যক্তি, এরকম এই যে ফটো, যেটা উদাহরণটা দিলাম, সেটা যে আমি একটা ফটো কপি দেখলাম, একটা ছবি একটা মানুষের, সেটা দেখার সঙ্গে সঙ্গে সেই মানুষের ক্রিয়াকর্ম, সেই মানুষের সঙ্গে কি কথাবার্তা, সেটা, তাই না? এটা কিন্তু হয়ে যায়, সেটা হচ্ছে সাদৃশ্যের ভিত্তিতে। আবার এরকম হয় যে ধরো দুজন যমজ, যমজ যারা আমার চিনতে, দেখবে আমাদের অনেক প্রথম ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, দেখবে এরকম হয় দুজনের চিন্তা ভাবনাও প্রায় একই টাইপের, দুজনের হাঁটা চলা খাওয়া অঙ্গভঙ্গি, এমনকি এরকমও দেখা গেছে দুজনের সাবজেক্ট চয়েসও একই, রেজাল্টও করছে প্রায় কাছাকাছি। তো এই ক্ষেত্রে আমরা ধরো রাম আর শ্যাম, এই ক্ষেত্রে আমাদের হয়, দেখবে আমরা গুলিয়ে যাই কোনটা রাম কোনটা শ্যাম, তাই তো? কোনটা যদু কোনটা মধু, আমরা গুলিয়ে যাই। তো তখন আমাদের কি মনে পড়ে যে তাহলে এইটা রাম বটে তো নাকি শ্যাম বটে? তো এইটা কি, এটা কনফিউশনের যায়, এটা সংশয়, ইন্ডিয়ান ফিলোসফিতে এটা আছে, এটা সংশয়। কিন্তু একই ক্লাসের ধরো দুই বন্ধু সব সময় থাকে, সবসময় একসঙ্গে ঘোরে, সবসময় একসঙ্গে, তখন দেখবে হঠাৎ একদিন একজনকে দেখছো আরেকজনকে দেখছো না, তখন সঙ্গে সঙ্গে কি মনে হবে, একজনকে দেখার সঙ্গে সঙ্গে আরেকজনের কথা মনে হবে, যে এ আছে আরেকজন কেন নেই, এরকম দেখবে আমাদের। তো যাই হোক, এটা কি, এটা সাদৃশ্য। আরেকটা কি, বৈসাদৃশ্যের জন্য, বৈসাদৃশ্য বশত আমাদের কিন্তু অনুষঙ্গ হয়। সেটা কি না, বিপরীত ধর্ম বস্তু পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার ফলেও কিন্তু কি অনুষঙ্গবদ্ধ হয়। যেমন দুঃখ মনে পড়লে সুখ মনে পড়ে, এরকম আমাদের হতে পারে যে শুধুমাত্র কি, যে আমাদের একই জাতীয় আমাদের ব্যক্তি দেখে, একই জাতীয় বস্তু দেখে, বস্তু পাশাপাশি থাকলে, পাশাপাশি অভিজ্ঞতা হলে, একসঙ্গে অভিজ্ঞতা হলে সে তখনই যে অনুষঙ্গবদ্ধ হয় দুটো, সে এরকম কিছু নয়। আমাদের কিন্তু দুটো বিপরীত ধর্মী বস্তু ও কিন্তু অনুষঙ্গবদ্ধ হয়। যেমন খুব ধরো ঝাল, প্রচন্ড ঝাল লাগছে, সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টির কথা মনে পড়বে, যে মিষ্টিটা খেলে আমার কিন্তু ঝালটা কমে যাবে, ঝাল লাগবে না, বোঝা গেছে? তো যাই হোক, এটা হচ্ছে কি, এই যে অনুষঙ্গ, এই অনুষঙ্গ যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু যে আমরা ঠিকঠাক ভাবে স্মরণ করতে আমরা পারি না, আমাদের মানে পুনরুৎপাদনে সমস্যা দেখা দেয়। এই প্রসঙ্গে পুনরুৎপাদনের সমস্যা প্রসঙ্গেই কি, যে অভিভাবন এবং অভিভাবন প্রসঙ্গে কিন্তু অনুষঙ্গ এবং অনুষঙ্গের কিভাবে অনুষঙ্গবদ্ধ হয় তিন ভাবে, একটা হচ্ছে নৈকট্য, একটা সাদৃশ্য, আর একটা বৈসাদৃশ্য। নৈকট্য স্থানগত হতে পারে, কালগত হতে পারে, সাদৃশ্য হতে পারে সমজাতীয় বস্তুর, আবার বৈসাদৃশ্য ভিন্ন জাতীয় দুটো বস্তু, তারাও কিন্তু অনুষঙ্গবদ্ধ হতে পারে, এবং যার ফলে আমরা কি করি, যে আমাদের অনুষঙ্গবদ্ধ হয়ে স্মৃতিতে জমা থাকে আমাদের। এবং যদি এই অনুষঙ্গের ফলে জমাকৃত যেটা সংরক্ষিত বিষয়টি, সেটি যদি আমরা ঠিকঠাক আমাদের পুনরুৎপাদিত না হয়, পুনরুৎপাদনের সমস্যা যদি দেখা দেয়, তাহলে আমরা মনে করতে পারি না, তাই তো? আমরা মনে করতে পারি না, এই হচ্ছে আমার কথা। এরপর যেটা, এই যে মনে করতে পারি না, আমরা ভুলে যাই, মানে কি, সেটা পুনরুৎপাদনের সমস্যার জন্য ঠিকঠাক ভাবে আমরা মনে করতে পারি না, সেই জন্য এই যে পুনরুৎপাদনের সমস্যা, সেটা জন্য কি আমাদের, ওটাকে কি বলে আমরা বলি, আমাদের মনোবিদ্যার ভাষায় বিস্মৃতি, আমরা ভুলে যাই। তো সেই যে ভুলে যাওয়া বা বিস্মৃতি, আমাদের স্মৃতি ঠিকঠাক হয় না, না হওয়ার কারণ, হ্যাঁ, সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা আছে। তো যাই হোক, বিস্মৃতি মানেটা কি তাহলে? বিস্মৃতি হলো পূর্ব অভিজ্ঞতা যথাযথভাবে স্মরণ করতে না পারাকে বলে বিস্মৃতি। সেটা আমরা এতক্ষণ আলোচনাতেই বুঝতে পেরেছি, যে পূর্ব অভিজ্ঞতাকে যথাযথভাবে মনে করতে না পারা, সেটা হচ্ছে কি বিস্মৃতি। পূর্ব অভিজ্ঞতা
বা পূর্ব অভিজ্ঞতাকে যথাযথভাবে মনে করতে না পারা, সেটা হচ্ছে বিস্মৃতি। তো যাই হোক, বিস্মৃতি বিভিন্ন ধরনের হতে পারে। ওই যে উদাহরণগুলো দিচ্ছিলাম যে একই বিষয় সম্পর্কে দেখবে আমাদের মধ্যে ঝগড়া বিপদা হয়ে যায় হয়তো ক্লাসরুমে বা বিভিন্ন সময়ে, এ বলে আমারটা ঠিক, ও বলে আমারটা ঠিক। আসলে কারোরই দোষ নেই, যার যেমন স্মৃতি উদ্রেক হয়েছে সেরকম সেই অনুযায়ী সে তর্ক করছে। হ্যাঁ, সবারই ঠিক আছে। এরপর এর কারণটা কি? এর কারণ হচ্ছে বিস্মৃতি। আমাদের অনেক সময় কি হয়, একই জায়গায় থাকার ফলে ভুলভাল স্মৃতি, একটার ঘাড়ে আরেকটা থেকে, ওই আগে যেটা আমরা বললাম সেরকমও হয়। আবার এরকম হয় কিছুটা মনে পড়ছে কিছুটা ভুলে গেছে। আবার এরকম হয়েছে পুরোটাই মনে আছে তার সঙ্গে আবার কিছু জুড়ে গেছে, এরকমও হয়। তো যাই হোক, আমাদের যে বিস্মৃতি, ফরগেটফুলনেস, এটা মানেটা কি কি বললাম, পূর্ব অভিজ্ঞতা যথাযথভাবে স্মরণ করতে না পারাকে বলে বিস্মৃতি। এই যে বিস্মৃতি, বিভিন্ন ধরনের বিস্মৃতি হতে পারে। এটা কি? এটা কালভিত্তিক বিস্মৃতি হতে পারে, পরিধি ভিত্তিক ভিত্তিক বিস্মৃতি হতে পারে, আর হচ্ছে কি কারণ ভিত্তিক বিস্মৃতি হতে পারে, তাই তো? এই যে বিস্মৃতি, কালভিত্তিক বিস্মৃতি কি সাময়িক হতে পারে, টেম্পোরারি, আর দীর্ঘকালীন, লং টার্ম। কালভিত্তিক সাময়িক এবং লং টার্ম মানে কি? অনেকের এরকম আছে কোনো বিষয় সাময়িকভাবে মনে পড়ছে না, আবার এরকম দেখা যায় দেখবে আমরা ভাবি কোন একটা বিষয়, সাময়িক আমাদের মনে পড়লো না, হুট করে মনে পড়লো, আমরা বলে দিলাম হ্যাঁ এটাই। আবার দীর্ঘকালীন দেখবে হয়তো দীর্ঘকাল ধরে মনেই পড়ছে না, মনে করতেই পারছি না। আমাদের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রেই কোনো বিষয় চট করে মনে পড়ে যায় কিছুক্ষণ পর, আবার কোনো বিষয় হয়তো দীর্ঘকাল আমরা মনে করতে পারি না। আর কি পরিধি ভিত্তিক, আংশিক এবং সামগ্রিক। ওই যে বললাম যে এরকম হয় অনেক ক্ষেত্রে যে পুরোটাই ভুলে যায়, আবার হয় অনেক ক্ষেত্রে যে কিছুটা ভুলে যায় আবার কিছুটা মনে করতে পারি। আর কারণ ভিত্তিক, এটা কি সংরক্ষণ সংক্রান্ত, পুনরুৎপাদন সংক্রান্ত, দুটো বিষয়। একেবারে প্রথম দিকে আমি বলেছিলাম যে স্মৃতি শুরুর সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে দুটো ভাবে ঘটে, একটা হচ্ছে সংরক্ষণ, একটা পুনরুৎপাদন, তাই তো? আমাকে তাহলে বিস্মৃতির যে কারণ সংক্রান্ত বিস্মৃতি, সেটা কি না, আমার যদি সংরক্ষণেই সমস্যা যদি দেখা দেয়, আমি যখন পড়লাম, আমি ধরো আরণ্যক পড়ছি বিভূতিভূষণ, এইটুকু বই হতে পারে 105 পৃষ্ঠা 10 পৃষ্ঠা, কিন্তু ওটার মধ্যে যা আছে ওটা কিন্তু এখনকার বড় বড় 500-600 পৃষ্ঠার উপন্যাসেও সেটা নেই। তো এইটা আমি পড়লাম, আমি লোককে বললাম আরণ্যক পড়েছি, তারপর হয়তো কেউ কোশ্চেন করলো আরণ্যকের ভেতর থেকে, আমরা কিছুই বলতে পারলাম না, মানে কি আমার সেটা সংরক্ষিতই হয়নি ভালো। আর পুনরুৎপাদন কি, আমি পড়েছি, আমার কিছুদিন মনেও ছিল, মানে সংরক্ষিত ছিল, তারপরে বিভিন্ন কারণে আমি ভুলে গেছি। আমার ধরো আমার গ্রাজুয়েশনের টপিক, মাস্টার্সের যে টপিক গুলো, যে সিলেবাস ছিল সেই টাইমে পড়েছি, পরীক্ষা দিয়েছি, ধরো এখন হুট করে জিজ্ঞাসা করা হলো কোনো একটা পার্টিকুলার টপিক থেকে, ভুলে গেছি, হয়তো বলতে পারছি না। সেটা কি? সেটা কিন্তু পুনরুৎপাদন সংক্রান্ত। আমার তখন সেটা সংরক্ষণ করেও ছিলাম, সংরক্ষিত হয়েও ছিল, মানে প্রত্যক্ষণ হয়েছিল, সংরক্ষিত হয়েছিল, কিন্তু এখন আমি পুনরুৎপাদন করতে পারছি না। বোঝা গেল? তো এই সকল বিষয়, এই এরকম ধরনের আর কি প্রকারভেদ বা বিস্মৃতি প্রকার হতে পারে বিভিন্ন ধরনের। এরপর যেটা বিস্মৃতির কিছু কারণ আছে, তাহলে বিস্মৃতির কারণ কি? বিস্মৃতির কারণ কি না, অতি শিক্ষণের অভাব, মানে কি যে ভালোভাবে সঠিকভাবে শিক্ষণের অভাব, ভালোভাবে বা সঠিকভাবে শিক্ষণের অভাব। আমার প্রথম কথা তো স্মৃতির প্রথম যেটা প্রথম দেখবে দেওয়া ছিল শিক্ষণ, তারপরে সংরক্ষণ, তারপরে পুনরুৎপাদন, তারপরে প্রত্যভিজ্ঞা, তারপরে স্থানকাল সাদৃশ্য। তো তাহলে প্রথম হচ্ছে যে প্রত্যক্ষণ, আমার জ্ঞান লাভ, আমার কারো কাছ থেকে শোনা, কোনো বিষয় জানা, আমার কোনো বই পড়া, কিন্তু আমার যদি সেটাই ঠিকঠাক ভাবে না, তাহলে তো বিস্মৃতি হবেই। তার জন্য বিস্মৃতির প্রথম কারণ হচ্ছে যে অতি শিক্ষণের অভাব বা সঠিক শিক্ষণের অভাব, তাই তো? তো আরেকটা কি, যে শিক্ষার পরে
আমাদের যে অনুশীলন, এই মানে অনুশীলনটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। কেন না, আমি ধরো যে কোনো একটা ভালো শিক্ষণ বা যে কোনো, সেখানে কি শিক্ষার পরে অনুশীলন একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং শিক্ষা মানে শিক্ষণটাও ইম্পর্টেন্ট পার্ট, শেখানো বা শেখা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। তার সঙ্গে আরেকটা বিষয় হলো কি না, আমার অনুশীলন। আমি হয়তো যখন পড়েছিলাম বিষয়টা, যখন শুনেছিলাম, তখনই আমি যা হওয়ার হয়ে গেছে, তখন ভালো করে বুঝে গিয়েছিলাম, জেনে গেছিলাম, দীর্ঘকাল ধরে কোনো চর্চা নেই, যার ফলে কি হতে পারে, আমরা আবার ভুলে যেতে। আবার কি দ্বিতীয় যে পর্যালোচনার অভাব ও সময়ের ব্যবধান, এরকম হতে পারে যে নিয়মিত পুনরাবৃত্তি যদি আমরা না করি, সেই ক্ষেত্রেও আমাদের কি হয় না, আমাদের বিস্মৃতি করতে পারে। আমরা পড়েছি, শিখেছি, সবই ঠিক আছে, আমরা সেই টাইমে কিছু আলোচনা করেছি, আলোচনা মানে প্রসঙ্গে, হ্যাঁ, কিন্তু আমরা তারপর আর কিছু সেই সম্পর্কে আলোচনা বা অধ্যয়ন কিছু করিনি, সেই ক্ষেত্রে আমরা ভুলে যেতে পারি। আবার কি হতে পারে, শারীরিক অসুস্থতাও কিন্তু বিস্মৃতির কারণ। না, শারীরিক অসুস্থতার পরে কি হয়, মনোযোগ দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধির কারণে যখন শরীর প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, তখন কি মানসিক শান্তি আর থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কি হয় না, শরীর দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে মনও দুর্বল হয়ে পড়ে, এবং সেই ক্ষেত্রে আর সেই মতো আগের মতো, পূর্বের মতো সেই কি বলবো এন্থু থাকে না, যার ফলে মনে রাখার ক্ষমতাও লোপ পায় এবং মনে রাখার ইচ্ছাও লোপ পায়, যার ফলে বিস্মৃতি ঘটে। আরেকটা কি, আঘাত, মস্তিষ্কে আঘাত বা মনে আঘাত, তো সেই ক্ষেত্রে আংশিক বা সামগ্রিক আমাদের বিস্মৃতি ঘটে। মস্তিষ্কে বা মনে, এটা কি বলবো, বাহ্যিক কোনো আঘাত হতে পারে, এটা অন্তরের কোনো আঘাত হতে পারে, কোন একটা বিষয়ে হয়তো কেউ বড় শক পেয়েছে, আবার হয়তো কোনো অ্যাক্সিডেন্টে মাথায় খুব লেগেছে, দুটো ক্ষেত্রেই কিন্তু বিস্মৃতি করতে পারে। আরেকটা কি, আবেগজনিত বাধা, যেমন কোনো ব্যক্তির অতিরিক্ত রাগ, অতিরিক্ত ভয়, অতিরিক্ত ঘৃণা, সেটা কি সেই সময়তে মানে অতিরিক্ত রাগ, ক্রোধ, ঘৃণা ইত্যাদির ক্ষেত্রে তাদের শিক্ষণের মাত্রাও লোপ পায় এবং তাদের ধারণ ক্ষমতাও লোপ পায়, যার ফলে কি হয়, যার ফলে বিস্মৃতি ঘটে। আরেকটা কি, ফ্রয়েডের একটা বিস্মৃতির কারণ আছে, যে সেটাকে বলা হচ্ছে যে অবদমন, যে গ্লানিকর অভিজ্ঞতাকে নিজ জ্ঞানে ঠেলে দেওয়া হয়। যে কেন গ্লানিকর, যে ফ্রয়েড বলছেন কি, যেগুলো আমরা চাই, যেটা আমরা সব সময় আমরা কামনা করি, আমরা পেতে চাই, সেগুলো আমাদের মনে থাকে। আর যেগুলো গ্লানিকর, যেগুলো আমাদের, যেগুলো আমরা মনে রাখতে চাই না, আমাদের জীবনে অনেক ঘটনা এরকম থাকতে পারে সবারই, যে এমন কিছু জিনিস সেগুলো হয়তো ভুলে যেতে চায়, সেগুলো মনে রাখতে চায় না, আস্তে আস্তে দেখবে সেগুলো ভুলে যাবে। আবার এরকম জিনিস তুমি মনে রাখতে চাও, কিছু জিনিস সেগুলো তোমার মনেই থাকবে। তো ফ্রয়েড এই কথাটা বলছেন যে যেগুলো গ্লানিকর সেগুলো আমরা ভুলে যেতে চাই, যার ফলে সেগুলো কিছুদিন পর দেখবে, এরকম অনেক উদাহরণ আছে, কোনো ক্লাসমেট, তুমি তাকে পছন্দ করো না, তার ভাব তোমার পছন্দ হয় না, হয়তো এরকম দেখবে যে একটা টাইমে খুব একসাথে মিশেছো, কিন্তু তথাপি আস্তে আস্তে তোমার ওর ভাব, আচরণ, কথাবার্তা ভালো লাগতো না, এবং তারপর ওর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। হয়তো একটা টাইম গিয়ে দেখবে, হয়তো বছর দুয়েক আগে তার সাথে একই ক্লাসে বসেছিলে, হয়তো নামটাও ভুলে গেছে। এটা হচ্ছে ফ্রয়েডের মত। তো এটি হলো কি, ফ্রয়েডের এই যে গ্লানিকর অভিজ্ঞতাকে যে ভুলে যাওয়ার আমাদের প্রবণতা, এটাকে বলছে ইচ্ছাকৃত বিস্মৃতি, ইচ্ছাকৃত বিস্মৃতি, আনকনসিয়াস মোটিভ। তো এটা কি, একটা উদাহরণ ফ্রয়েডের নিজের উদাহরণ আছে, সেটা কি, নির্যাতনকারী বা গ্লানিকর ঘটনার নাম ভুলে যাওয়া, নির্যাতনকারী ব্যক্তির নাম ভুলে যাওয়া, যাকে পছন্দ করো না সেই বন্ধুর নাম ভুলে যাওয়া, এরকম দেখবে আমাদের মধ্যে
অনেক হয়। তো যাই হোক, বিস্মৃতির অনেকগুলো কারণ আমরা দেখলাম। তাহলে কি দেখলাম? যে অতি শিক্ষণের অভাব, মানে ঠিকঠাক ভাবে শিক্ষণের অভাব এবং অধ্যয়নের অভাব, অনুশীলনের অভাব, পর্যালোচনার অভাব ও সময়ের ব্যবধান। আমার একটা শিখেছি কিন্তু নিয়মিত পুনরাবৃত্তি আমার হয়নি, অনেকদিন কেটে গেছে, সেই ক্ষেত্রে আমাদের বিস্মৃতি হয়। আবার কি যে প্রতিপবাদ, যে প্রতিপবাদ মানে কি, যে একটি শিক্ষার পর আরেকটি শিক্ষা পূর্ববর্তী শিক্ষাকে ধ্বংস করতে পর 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 আমরা অনেক একটার পর একটা একটার পর একটা আমরা ভালো ভালো জিনিস আমরা শিখতে শিখতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের হতে পারে যে প্রথমের শিক্ষাটা বা মাঝের কোনো একটা শিক্ষা, হ্যাঁ, সেটা ভুলে যেতে পারি। প্রতিভাবাদ মানে কি, যেটা কম গুরুত্বপূর্ণ সেটা ভুলে যায়। যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা বেশি মনে থাকে। আবার কি আঘাত, মস্তিষ্কে আঘাতের ফলেও কিন্তু আংশিক বা সামগ্রিক বিস্মৃতি ঘটতে পারে। আবার কি আবেগজনিত কারণেও কিন্তু হতে পারে, অতিরিক্ত রাগ, অতিরিক্ত ভয়, অতিরিক্ত ক্রোধ, এই কারণে কিন্তু আমাদের শিক্ষণ ঠিকঠাক হয় না, যার ফলে কি শেখার বিষয় আমাদের মনে থাকে না। আর ফ্রয়েডের যে মত, সেটা হচ্ছে কি অবদমন। অবদমনটা কি না, গ্লানিকর অভিজ্ঞতাকে আমরা সাধারণ ভাবেই আমাদের নিজ স্বভাব বসেই সেটা কি হয়, সেটা নির্জ্ঞানে আমরা কি বলে নিজ নির্জ্ঞানে বলছি, নিজ জ্ঞানে ঠেলে দেওয়া হয় অভিজ্ঞতাকে। নিজ জ্ঞানে কেন না, এটা ফ্রয়েডের একটা মত আছে, কিছু পরেই আমরা এই প্রসঙ্গে পড়বো, হয়তো পরের ক্লাসে বা তারপরের ক্লাসে। ফ্রয়েডের তিনটে এই চেতনা এর পরই মনে হচ্ছে আছে কনসাসনেস, চেতনাতে আছে যে আমাদের যে সজ্ঞান, অসজ্ঞান এবং নির্জ্ঞান। তো আমরা সজ্ঞানে কিছু কাজ করি, যে আমরা এই যে কাজগুলো করছি ব্যবহার মানে ব্যবহারিক দশাতে আমরা বাস্তবে, এটা হচ্ছে কি সজ্ঞান। অসজ্ঞান কি না, এই নির্জ্ঞান এবং সজ্ঞানের মাঝামাঝি একটা স্তর, আরেকটা স্তর আছে যেটা হচ্ছে নির্জ্ঞান। সেই নির্জ্ঞানে কি থাকে, অবদমিত কামনা বাসনা, যেটা আমি পেতে চাই, করতে চাই সেটা। আবার কি থাকে না, এই সবগুলো যেটা আমি করতে চাই না সেটাকেও নির্জ্ঞানে ঠেলে দেওয়া হয়, যে আমি ওটার থেকে বাঁচতে চাই, আমি ওটা মনে করতে চাই না। তো যাই হোক, এই যে গ্লানিকর অভিজ্ঞতা, এটা কি, এটা হচ্ছে যে এটা হচ্ছে এখানে আছে, এটা একটু চেঞ্জ হবে, যে নিজ জ্ঞানে ঠেলে দেওয়া হয়, এর নিজ জ্ঞানে নয়, এটা হচ্ছে নির্জ্ঞানে। তো গ্লানিকর অভিজ্ঞতাকে আমরা কি করতে চাই, আমরা নির্জ্ঞানে নির্জ্ঞান যে মন আছে সেই নির্জ্ঞান মনে আমরা ঠেলে দিতে চাই, যার ফলে কি আমাদের বিস্মৃতি ঘটে, আমরা মনে করতে পারি না। আর কি এটাকে কি বলা হয়, ইচ্ছাকৃত বিস্মৃতি। ইচ্ছাকৃত কি, আনকনসিয়াস মোটিভ, যে আমরা নিজে নিজেই চাই যে এটা যেন ভুলে যায়, এটা যেন আমার আর মনে না পড়ে, এই কথাগুলো, এই ঘটনা যেন আমার সামনে আর কেউ না বলে, এরকম ধরনের আমাদের দেখতে হয়। আস্তে আস্তে সেটা ভুলে যাই আর কি, ভুলে যেতে পারি নয়, ভুলে যাই। তো এটা ফ্রয়েডের নিজস্ব মত। নির্জ্ঞান মনের অস্তিত্ব সপক্ষে কি বলে, না সরি, বিস্মৃতির কারণ প্রসঙ্গে ফ্রয়েডের যে মত, সেটাকে কি বলা হয় না, অবদমন প্রক্রিয়া। তো রিপ্রেশন, সেই অবদান প্রক্রিয়া, মূল কথা কি, ইচ্ছাকৃত বিস্মৃতি, গ্লানিকর অভিজ্ঞতাকে নির্জ্ঞান স্তরে বা নির্জ্ঞান মনে ঠেলে দেওয়া। যাই হোক, তো এরপর বিস্মৃতির কিছু প্রতিকারের উপায় দেওয়া হয়েছে, জাস্ট মূল কথাগুলো দিয়ে দিয়েছি, বুঝে গেলেই হবে যে বিস্মৃতির প্রতিকারের উপায়। এখানে উপরে যেটা স্মৃতির ভালো স্মৃতির যে কারণ, সেগুলো যদি ঠিকঠাক পড়ো তাহলেই বুঝতে পারবে। এবারে এখানে কিছু 5টা মূল কথা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে বিস্মৃতি প্রতিকারের উপায় মানে কি, ভালো স্মৃতি যাতে হয়, মানে আবার স্মৃতি বিস্মরণ যাতে না ঘটে। তাহলে মোট কথা উপরের মানে তাহলে প্রখর স্মৃতির যে কারণ বা সেগুলো তো মাথায় রাখতে হবে, প্লাস সেগুলোকে দিয়ে কিছু 5টা পয়েন্ট, একটা কি, অর্থপূর্ণ শিক্ষণ আমাদের ঠিকঠাক ভাবে শিক্ষা করতে হবে, অতি শিক্ষণ দরকার,
ওভার লার্নিং মানে বারবার, আরেকটা কি নিয়মিত পর্যালোচনা মানে রিভিউ, মানে দিনের পর দিন আমাকে ওটা নিয়ে চর্চা, আর শিক্ষার পর পর্যাপ্ত বিশ্রাম। দেখবে আমাদের এরকম হয়, রাত্রি ঘুমের আগে যদি আমরা কিছু বই বা কিছু পড়ি, সেটা আমাদের বেশি মনে থাকে। কেননা আমাদের কোনো কিছু শিক্ষা আমরা লাভ করলাম, আমরা কিছু শিখলাম, তারপরে যদি আমাদের ব্রেন রেস্ট পায়, তাহলে সেগুলো ব্রেন খুব ভালো ক্যাচ করতে পারে। আর কি সুস্থ শরীরে শিক্ষা গ্রহণ, আমরা উপরেই দেখলাম যে বিস্মৃতির কারণে শারীরিক অসুস্থতাও একটা কারণ, তাহলে ওটা যদি ওভারকাম করা যায়, সুস্থ শরীর যদি পাওয়া যায়, সেটাও তাহলেও কিন্তু আমাদের কি বিস্মৃতি থেকে প্রতিকার লাভ করতে পারবো, বা আমাদের ভালো স্মৃতির দিকে আমরা এগোতে পারবো। যাই হোক, এই হলো তোমাদের স্মৃতি সংক্রান্ত আলোচনা। আমি জাস্ট 2 মিনিটে ওটা, আচ্ছা এইটা আরেকটু করে দিই। এই ছকটা আমি বলেছিলাম যে লাস্টে, যে কি উপাদান, কার্য এবং প্রাসঙ্গিক উদাহরণ। যে শিক্ষণ, শিক্ষণ মানে কি, শিক্ষণে কি হয়, বিষয় আয়ত্ত করা, জানা। প্রাসঙ্গিক উদাহরণ, কবিতা মুখস্থ করা, কবিতা শিক্ষণ। সংরক্ষণ কি, মনের মধ্যে ধরে রাখা। আমরা আগেই বলেছি, মূল কথা এটা হচ্ছে। প্রাসঙ্গিক উদাহরণ কি, মাসখানে পরে মনে থাকা, তাহলে ঠিকঠাক সংরক্ষিত হয়েছে। পুনরুৎপাদন, চেতন মনে আসা, আমাদের সচেতন যে মন, ওই যে আগে বলছিলাম চেতন মানে এটা আমাদের মনকে বলতে হবে, বুঝতে হবে চেতন মনে আসা। আর কি, পরীক্ষায় মনে পড়া, প্রাসঙ্গিক উদাহরণ, তাহলে ঠিকঠাক পুনরুৎপাদন হয়েছে। প্রত্যভিজ্ঞা, আমি জানতাম, এই চেতন। আর প্রাসঙ্গিক উদাহরণ কি না, পূর্ব পরিচয়ের বোধ, এই সেই দেবদত্ত, এই সেই রাম। আমাদের দেখবে 10 বছর পর একটা স্কুলের বন্ধুর সাথে 15 বছর 12 বছর পর দেখা হচ্ছে, আমরা দেখবে চট করে চিনতে পারি না সবাই। আমাদের মানে কিছু বন্ধু থাকে, তাদেরকে চট করে সবাই চিনে যায়, কিছু জনের সাথে যোগাযোগ থাকে, তাদের ঠিক আছে, কিন্তু হয়তো যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নেই, হঠাৎ করে তখন দেখবে এও ভাবে একেও চেনা চেনা লাগছে, ও ভাবে ওকে চেনা চেনা লাগছে। তারপর আর দুজনেই মনে করতে শুরু করে দেয়, বলে এই অমল না, এ বলে হ্যাঁ তুই বিমল না, হ্যাঁ চিনতে পেরেছি তুই, এইরকম এই স্কুলে আমরা একসাথে পড়তাম, এই কি করতাম আনন্দ, এইসব। মানে কি, এটা হচ্ছে প্রত্যভিজ্ঞা। আর কি, স্থানকাল নির্দেশ, স্থানকাল নির্দেশ কি, একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কালে যে জানা, তাই তো, কখন কোথায় তা জানা। প্রাসঙ্গিক উদাহরণ হচ্ছে কবিতা কোথায় পড়েছি তা স্মরণ করা, কোনো একটা ঘটনা কোথায় ঘটেছে সেটা মনে করা। তো ধরো ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতলো, কোথায় হয়েছিল, দেখো স্থানকালের একটা ব্যাপার আছে, কখন হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে মূল কথা। এরপর তাহলে আমরা পড়লাম কি টোটালটা, স্মৃতি। স্মৃতি মানে কি, স্মৃতি হলো অতীত অভিজ্ঞতার প্রতিরূপগুলিকে চেতনে বা অর্থাৎ চেতন মনে বা আমাদের মনের মধ্যে পুনরুজ্জীবিত করার মানসিক সামর্থ্য, তাই তো। এই যে মানসিক সামর্থ্য, এটা দুটো অর্থে ব্যবহার হতে পারে, একটা হচ্ছে সংরক্ষণ সামর্থ্য, একটা পুনরুৎপাদন সামর্থ্য। আমি পড়লাম, অনেকদিন ধরে মনে রাখলাম, এই অর্থেও স্মৃতি, আমি মনে আছে তো, আমার মনে করতে পারছি। আবার পুনরুৎপাদন সামর্থ্য, মনে করার ক্ষমতা হিসাবেও স্মৃতিকে ধরা হয়, তাই তো। যার যত বেশি মনে করার ক্ষমতা, সে তত কি পরীক্ষায় সফল। আবার কি স্মৃতির উপাদান কিছু বলেছিলাম, যে শিক্ষণ, সংরক্ষণ, পুনরুৎপাদন, প্রত্যভিজ্ঞ এবং স্থানকাল নির্দেশ। এরপরে কি প্রখর বা ভালো স্মৃতির 5টা লক্ষণ বা বৈশিষ্ট্য বলেছিলাম, যে স্বল্প আয়াসে শিক্ষণ, দীর্ঘকাল ধরে সংরক্ষণ, দ্রুত পুনরুৎপাদন, শুদ্ধ হবে পুনরুৎপাদন, প্রাসঙ্গিক পুনরুৎপাদন। আর পুনরুৎপাদনের সমস্যা, আমি বলেছিলাম অভিভাবন জন্য পুনরুৎপাদনের সমস্যা দেখা দেয়, আমরা মনে করতে পারি না, এবং এই যে অভিভাবন জন্য সমস্যা, সেটা তার মূল কারণ হচ্ছে অনুসঙ্গবদ্ধতা বা অনুসঙ্গ। তো অনুসঙ্গের নিয়মের জন্য আমাদের স্মৃতিতে আমাদের অভিজ্ঞতার বস্তুগুলো কি হবে, একটি অপরটির সঙ্গে অনুসঙ্গ সংযুক্ত হয়ে আছে তার উপর। তো সেটা যদি ঠিকঠাক মনে করতে না পারি, তাহলে পুনরুৎপাদনের সমস্যা দেখা দেয়, আমরা ঠিকঠাক ভাবে পুনরুৎপাদন করতে পারি না। এই যে অনুসঙ্গ নিয়ম বা অনুসঙ্গ, সেটা 3 প্রকারে ঘটে। সেটা কি, নৈকট্য, কাছাকাছি জন্য, সেটা স্থান এবং কালগত হতে পারে। সাদৃশ্য, একটি বস্তুর সঙ্গে আরেকটি বস্তুর সাদৃশ্যের জন্য একটি দেখলে অপরটি মনে পড়ে যায়। আর কি, বৈসাদৃশ্য, আমাদের শুধু সাদৃশ্য জন্য একই জাতীয় বস্তু হলেই নয়, ভিন্ন জাতীয় বস্তুর সঙ্গেও কিন্তু আমাদের অনুসঙ্গবদ্ধ হয় বিজ্ঞানের সময়। তো সেই ক্ষেত্রে কি হয়, একটি
বস্তুর ক্ষেত্রে অপর একটি ভিন্ন জাতীয় বস্তুর আমাদের স্মৃতিতে আবির্ভূত হয়। যেমন প্রচন্ড লঙ্কার সময় আমাদের কি মিষ্টির কথা মনে পড়ে। হ্যাঁ, আবার হয়তো এরকম প্রচন্ড ধরো ঠান্ডা দেশে গেছো, তখন গরমের কথা মনে পড়ে যে যদি গরম হতো, এটা একটু আমরা যদি উষ্ণ পেতাম। আবার প্রচন্ড গরমে আমাদের ঠান্ডার কথা মনে পড়ে যে একটু যদি ঠান্ডা জায়গায় যেতে পারতাম। তো যাই হোক, আরেকটা কি বিস্মৃতির কিছু প্রকারভেদ। বিস্মৃতি মানেটা কি? পূর্ব অভিজ্ঞতা যথাযথভাবে স্মরণ করতে না পারাকে বলে বিস্মৃতি। তো বিস্মৃতির প্রকারভেদও আছে। সেটা কাল ভিত্তিক হতে পারে, সাময়িক এবং দীর্ঘকালীন। পরিধি ভিত্তিক হতে পারে, আংশিক ও সামগ্রিক। কারণ ভিত্তিক হতে পারে, সংরক্ষণ সংক্রান্ত, পুনরুৎপাদন সংক্রান্ত। আর কি বিস্মৃতির কিছু কারণ আমরা লাস্টে আলোচনা করলাম। একটা কি পর্যালোচনা, একটা হচ্ছে অতি শিক্ষণের অভাব, পর্যালোচনার অভাব এবং সমন্বয় কি বলে সময়ের ব্যবধান। আরেকটা কি প্রতিবাদ, আরেকটা শারীরিক অসুস্থতা, আঘাত, আবেগজনিত ব্যাখ্যা, আর ফ্রয়েডীয় ব্যাখ্যা, ফ্রয়েডীয় আবেদন। বিস্মৃতি প্রতিকারের উপায় কি? 5টা বললাম। অর্থপূর্ণ শিক্ষণ, প্রতিশিক্ষণ, নিয়মিত পর্যালোচনা, শিক্ষার পর পর্যাপ্ত বিশ্রাম, সুস্থ শরীরে শিক্ষা গ্রহণ। যাই হোক, এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, স্মৃতি। তো এরপর আমরা কোশ্চেন 2-4টে দেখি। তো তোমরা সবাই ওই পিডিএফটা খুলেছো তো? আমি গ্রুপ ডি যেটা সাইকোলজি দিয়েছিলাম। আচ্ছা, প্রথম থেকেই দেখা যাক।